হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু কনফার্ম করো আমাকে। একটু আমাকে জানাও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা সব কিছু। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের জুওলজির 6 নম্বর চ্যাপ্টার বজ্র নিষ্কাশন। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, তো চলো শুরু করি। তো এই ওকে, দেখো প্রথম পেজে যেটা লাগবে সেটা হলো যে এই যে একটা, ওকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে চলো শুরু করি। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে এখানে কিছু কিছু জিনিস আছে এই চিত্রের ভিতরে, এগুলো কিছু লাগে। যেমন মানব দেহে প্রতিদিন পানি গ্রহণ করা হয় কত? 2600 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এবং বেরো হয় সেম 2600 সেন্টিমিটার কিউব। আর এই যে মূত্র একটা কথা আছে, যে মূত্র কতটুকু বের হয়, এটা একটু মনে রাখো, যদি আমরা পড়বো একটু পরে সামনে। ওকে দেখো, এখানে বলছে যে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে কি বলে? তাকে রেচন বলে, ঠিক আছে। সংজ্ঞাটা একটু মনে রাখো। ওকে, এখন মানুষের যে প্রধান রেচন পদার্থ আছে সেগুলা কি? প্রধান রেচন পদার্থগুলো হলো, দেখো ভাইয়া, যে মানুষের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, ঠিক আছে। মানুষ দেখো অ্যামোনিয়া, শুধু একটু অ্যামোনিয়া, আর সবগুলাই ইউ দিয়ে শুরু। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, ঠিক আছে। তাহলে কি কি ভাইয়া? মানবদের প্রধান রেচন পদার্থ কি? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ইউরোক্রোম। আর প্রধান রেচন অঙ্গ কোনটা? প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা পরের পেজে যাই। দেখো এখন প্রাণীদের বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ, ঠিক আছে। ওকে, মানে একটা প্রাণীর দেহের বর্জ্য পদার্থ কেমন হবে সেটার উপরে ভিত্তি করে প্রাণীকে বিভিন্ন রকম নাম দেওয়া হয়। যেমন ইউরিওটেলিক, এই যে নাম্বার দেখতেছো ইউরিওটেলিক, ঠিক আছে। ইউরিওটেলিক কারা? যাদের রেচন পদার্থ হলো ইউরিয়া, ঠিক আছে, যাদের মানে প্রধান রেচন পদার্থ হলো ইউরিয়া। যেমন মানুষ, আমাদের প্রধান রেচন পদার্থ কি? আমরা যে রেচন পদার্থ বা মূত্র ত্যাগ করি সেখানে প্রধান পদার্থ থাকে ভাই ইউরিয়া, ঠিক আছে, সেজন্য আমরা হলাম ইউরিওটেলিক প্রাণী, ঠিক আছে। ওকে, তো দেখো তারপরে বলছে ইউরিকোটেলিক, ঠিক আছে, এটা হলো কি? ইউরিক অ্যাসিড। তারপরে অ্যামিনোটেলিক, এটা কি ভাই? অ্যামোনিয়া। দেখো নামের সাথে কিন্তু মিল আছে। ইউরিওটেলিক মানে ইউরিয়া, আবার ইউরিকোটেলিক, কো আছে মানে ইউরিক, ইউরিকেরও ক আছে, দেখছো, এভাবে মনে রাখবা। আর অ্যামিনোটেলিক মানে তো অ্যামোনিয়া, ঠিক আছে। আর এখানে উদাহরণগুলো লাগবে, যেমন ইউরোটেলিকের উদাহরণ কি? সকল স্থলজ ও সামুদ্রিক প্রাণী এবং কি মানুষ, ঠিক আছে। মানুষ, সকল স্থলজ ও সামুদ্রিক প্রাণী। তারপর ইউরিকোটেলিকে কি আছে ভাইয়া? দেখো শতক মানে সকল প্রকার সরীসৃপ যেগুলো আছে ম্যাক্সিমাম, ঠিক আছে, যেমন পতঙ্গ, সাপ, টিকটিকি, ঠিক আছে, তারপর পাখি, ঠিক আছে, অ্যামফিবিয়া, এগুলা মনে কর কি এগুলো হলো ইউরোকোটেলিক প্রাণী আর কি। তারপর একটা আছে হলো অ্যামোনোটেলিক প্রাণী, ঠিক আছে। এটার ভিতরে যে ইম্পর্টেন্ট আছে সেটা সবচাইতে ইম্পর্টেন্ট হলো হাইড্রা, ঠিক আছে। হাইড্রা এটা কিন্তু আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো মনে রাখো হাইড্রা, কেঁচো, কিছু মাছ, ঠিক আছে। তো মোটামুটি 2টা মনে রাখলেই 3 নাম্বারটা মনে রাখা লাগে না, এভাবে মনে রাখবা। ওকে, তারপরে দেখো আরও কী কী পদার্থ আছে। পিত্তরঞ্জক আছে। পিত্তরঞ্জকে কী কী থাকে ভাইয়া? বিলিরুবিন আর বিলিবার্ডিন থাকে। এই যে দেখো বিলিরুবিন এবং বিলিবার্ডিন থাকে, ঠিক আছে। ওকে, তারপরে ঘাম আছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, লবণ জাতীয় দ্রব্য আছে, মানে ঘামের মাধ্যমে রেচন ঘটে, ঠিক আছে। তারপরে আমরা এই যে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করে দিতেছি, এটাও কি এক ধরনের রেচন বা বর্জ্য পদার্থ ত্যাগ। ওকে, তারপরে দেখো মানুষের রেচনতন্ত্র, ঠিক আছে, মানুষের রেচনতন্ত্র। এখন দেখো
যে মানুষের একটি সুনির্দিষ্ট রেচনতন্ত্র আছে এবং এই মানুষের যে রেচনতন্ত্র আছে, ঠিক আছে, মানে যেটা প্রধান রেচনতন্ত্র, ঠিক আছে, এই রেচনতন্ত্রের মাধ্যমে 80% বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। কত পার্সেন্ট ভাইয়া? 80%। আর সহকারী যে রেচনাঙ্গগুলো আছে, যেমন ত্বক, ফুসফুস, যকৃৎ, পুষ্টিকনালী, নামগুলো মনে রাখা লাগবে। প্রশ্ন আসবে যে নিচের কোনটি সহকারী রেচনাঙ্গ, ঠিক আছে? ত্বক, ফুসফুস, যকৃৎ, পুষ্টিকনালী, ত্বক, ফুসফুস, যকৃৎ, পুষ্টিকনালী, এগুলোর মাধ্যমে কত পার্সেন্ট ভাইয়া? এগুলোর মাধ্যমে 20%, ঠিক আছে, এগুলোর মাধ্যমে 20% রেচন সংগঠিত হয়। ওকে, এখন রেচনতন্ত্রে কোন কোন অঙ্গ থাকে ভাই দেখো তো? এক জোড়া বৃক্ক, দুইটা কিডনি থাকে, এটা তো আমরা সবাই জানি। তারপর কি? এক জোড়া রেচন নালী বা ইউরেটর, কিডনি থেকে যে মূত্রথলিতে একটা পাইপের মতো আছে, মানে একটা নালীর মতো আছে, যাও দেখাই, এই যে দেখো, এই যে দুইটা কিডনি আমাদের, ঠিক আছে, এই যে দুইটা কিডনি, এবং এই যে দুইটা কিডনি থেকে কি দুইটা নালী বের হয়, কোথায় আসছে? মূত্রথলিতে আসছে। এই যে দুইটা নালীকে আমরা কি বলবো? ইউরেটর বলবো, ঠিক আছে, ইউরেটর বা রেচন নালী। তো তাহলে বৃক্ক এক জোড়া, আর দুই জোড়া বৃক্ক থেকে যেহেতু নালী বের হইতেছে তার মানে কি, মানে সরি, এক জোড়া বৃক্ক থেকে যেহেতু নালী বের হইতেছে তার মানে কি রেচন নালী বা ইউরেটরও থাকবো কয় জোড়া? এক জোড়া। আর দেখো মূত্রথলি এবং মূত্রনালী একটা, ঠিক আছে, মূত্রথলি এবং মূত্রনালী একটা। ওকে, আচ্ছা বলো তো মূত্রনালী বা ইউরেথ্রা কত সেন্টিমিটার লম্বা? একটু বলো তো, কালকে আমরা পড়ছি কিন্তু, গতকালকে লাস্ট ক্লাস আমরা পড়ছি। ওকে, তারপরে দেখো বৃক্ক, ঠিক আছে, দেখো বৃক্ষের অবস্থানটা একটু জানা লাগবে। বৃক্ষের অবস্থান কোথায়? বৃক্ষের অপর প্রান্ত মানে উপরের প্রান্ত হলো 12 নাম্বার থোরাসিক কেশরুকার নিচে, ঠিক আছে, দেখো দ্বাদশ থোরাসিক কেশরুকার নিচে, এবং নিচের প্রান্ত কোথায়? তৃতীয় ল্যাম্বার কোষেরুকার উপরে, ঠিক আছে, উপরেরটা দ্বাদশ থোরাসিক কোষেরুকার নিচে এবং নিচেরটা 3 নাম্বার ল্যাম্বার কোষেরুকার উপরে অবস্থিত, ঠিক আছে। ওকে, এবং আমরা জানি যে বৃক্ষের ওইখানেই তো মনে করো যে যকৃৎ থাকে। হ্যাঁ, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার না 19 সেন্টিমিটার পড়ছিলাম, 19 সেন্টিমিটার ইউরেথ্রা বা মূত্রনালীর দৈর্ঘ্য পড়ছিলাম 19 সেন্টিমিটার। ভালো করে দেখো। ওকে, তো যেটা বলতেছিলাম, তো আমাদের কিডনির ওইখানেই থাকে কি ভাইয়া? কিডনির ওইখানে থাকে যকৃৎ, ঠিক আছে, এবং এই যকৃতের অবস্থানের কারণে বাম কিডনিটা যে আছে, ঠিক আছে, বাম কিডনিটা মানে বাম কিডনিটা ডান কিডনির চাইতে একটু উপরে অবস্থান করে, ঠিক আছে, যেখানে বলছে দেখো যে যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য উপর অবস্থান করে, ঠিক আছে। এখানে প্রশ্ন হইতে পারে দুইটা, একটা হলো যে সামান্য উপর অবস্থান করে কোনটা? অ্যান্সার হলো বাম বৃক্ক, ঠিক আছে, অ্যান্সার কি? অ্যান্সার হলো বাম বৃক্ক। আর যদি বলে কিসের অবস্থানের কারণে বাম বৃক্ক ডান বৃক্কের তুলনায় উপর অবস্থান করে, সেটা হলো ভাইয়া যকৃতের অবস্থানের কারণে, ঠিক আছে। ওকে, এবং দেখো যকৃৎ দেখতে কিসের মতো ভাইয়া? শিমবীজের মতো। কিসের মতো? শিমবীজের মতো, ঠিক আছে, শিমবীজের মতো। আর এটার পার্শ্বদেশ উত্তল, ভেতরের দেশ কি? অবতল। এই যে দেখো, দেখাই একটু, এই যে দেখো বৃক্ক, এটা কি শিমবীজের মতো না? যারা শিমবীজ দেখছো তারা জানবা, ঠিক আছে, শিমবীজের মতো। এবং দেখা যায় বাইরের দিকটা উত্তল, ভেতরের দিকটা কি? অবতল, ঠিক আছে। ওকে, তারপরে দেখো রেচন নালী বা ইউরেটর, ঠিক আছে, রেচন নালী বা ইউরেটর। ওকে, আমি কি প্রশ্ন করছিলাম রেচন নালীর কথা? আমি তো মূত্রনালীর কথা বলছিলাম। এই যে তোমরা রেচন নালীর অ্যান্সার দিছো যে 25 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, দেখো রেচন নালীর দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার, একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপর মূত্রথলি, মূত্রথলি কতটুকু মূত্র ধরে রাখতে পারে ভাই? 700 থেকে 750 মিলিলিটার, এটা মনে রাখবা, 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধরে রাখতে পারে। কিন্তু যখন আমাদের মূত্রথলির ভেতরে 280 থেকে 320 মিলিলিটার মূত্র জমা হয়, তখনই আমাদের মূত্র ত্যাগ করার ইচ্ছা থাকে, ঠিক আছে, মানে তখন আমাদের কি হয়? তখন আমাদের পেশাবের চাপ দেয়। যখন মূত্রথলিতে কত মিলিলিটার মূত্র জমা হয় ভাইয়া? 280 থেকে 320, এবং কতটুকু মূত্র ধরতে পারে? 700 থেকে 750 মিলিলিটার। এখানে একটা কথা বলছে দেখো যে মূত্রথলি কোন পেশি দ্বারা গঠিত? মূত্রথলি ডেট্রুসর পেশি দ্বারা গঠিত। ডেট্রুসর নামক একটা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, ঠিক আছে, এটা মনে রাখো যে মূত্রথলি পাতলা প্রাচীর বিশিষ্ট কোন পেশি দ্বারা গঠিত ভাইয়া? ডেট্রুসর, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। তারপর দেখো নিচে আসো, মূত্রনালী বা ইউরেথ্রা, ঠিক আছে, যে আমরা পড়ছিলাম গতকাল, 19 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে, 19 সেন্টিমিটার লম্বা। এই যে দেখো, আচ্ছা বলো তো, কালকে একটা প্রশ্ন করি, কালকে পড়াইছিলাম যে ক্ষেপণ নালী কত কত ক্ষেপণ নালীর দৈর্ঘ্য কত? বলো, ক্ষেপণ নালীর দৈর্ঘ্য কত? মানব জীবনে ধারাবাহিকতায় পড়াইছিলাম, ক্ষেপণ নালীর দৈর্ঘ্য কত? বলো সবাই। ওকে, আর দেখো এটা হলো কি, এই যেটা বললাম যে পুরুষের ক্ষেত্রে, ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে মানে মূত্রনালী বা ইউরেথ্রার দৈর্ঘ্য হলো এটা, যে 18 থেকে 19 সেন্টিমিটার, ঠিক আছে।
হ্যাঁ ইচ্ছে করি বলছে যে 19 মিলিমিটার, হ্যাঁ 19 মিলিমিটার। ওকে, তারপরে দেখো যে নারীদের কতটুকু, নারীদের মূত্রনালীটা হলো কত 3.5 থেকে 4 সেন্টিমিটার, নারীদের ক্ষেত্রে মূত্রনালীটা কম থাকে, ঠিক আছে, নারীদের ক্ষেত্রে মূত্রনালীটার দৈর্ঘ্য কম থাকে। ওকে, তারপরে দেখো একটা কথা বলছে যে পুরুষের ইউরেথ্রার মাধ্যমে বীর্য বাইরে নির্গত, এটা আমরা গতকাল পড়ছিলাম না, যে পুরুষের বীর্য এবং কি বলে মূত্র দুইটাই এই ইউরেথ্রা বা মূত্রনালীর মাধ্যমে বের হয়, ঠিক আছে, মূত্রনালীতে বীর্য এবং মূত্র দুইটাই বের হয়। ওকে, তারপরে দেখো বৃক্কের গঠন ও কাজ। আচ্ছা দেখি তোমরা তোমাদের মনে আছে কিনা যে বৃক্কের গাঠনিক একক কি বলো তো, 9-10 পড়ে আসছো, ঠিক আছে, বৃক্কের গাঠনিক একক কি বলো। ওকে, তো দেখো বৃক্কের গঠন ও কাজ, ঠিক আছে, বৃক্কটা শিমবীজের মতো, এটা তো বলছি শিমবীজের মতো, ঠিক আছে, কি কালার রংটা কি দেখো কালচে লাল রঙের, ঠিক আছে, কালচে লাল রঙের মানে বলতে গেলে কি বলে ওইটাকে খয়েরি রঙের, ঠিক আছে, কিন্তু খয়েরি যেহেতু এখানে নাই, মানে কালচে লাল বলতে আসলে খয়েরি রঙকেই বোঝায়, ঠিক আছে, তো এটাই মনে রেখো যে কালচে লাল রঙের। ওকে, বৃক্কের দৈর্ঘ্য কত ভাইয়া, দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ কত 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূল কত, স্থূলত্ব হলো 3 সেন্টিমিটার বা পুরুত্ব যেটা, ঠিক আছে। এখন দেখো এটা মনে রাখা কিন্তু খুব সহজ, দেখো 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যর অর্ধেক 10-এর অর্ধেক 5, 6-এর অর্ধেক 12-এর অর্ধেক 6, ঠিক আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ ঠিক কি অর্ধেক, ঠিক আছে। আবার দেখো প্রস্থ যতটুকু 6 সেন্টিমিটার, তার থেকে স্থূলতা আরও অর্ধেক 3 সেন্টিমিটার, ঠিক আছে, 12-এর অর্ধেক 6, 6-এর অর্ধেক 3, এভাবে মনে রাখবা, ঠিক আছে। ওকে, এখন দেখো পুরুষের দেহে বৃক্কের ওজন কত এবং নারী দেহে বৃক্কের ওজন কত, এটা কেমনে মনে রাখবা, এটা প্রথমে মনে রাখবা নারী দেহের ওজন হলো 130 থেকে 150 গ্রাম, ঠিক আছে, কত ভাইয়া, এই যে দেখো এখানে বলছে যে নারী দেহে বৃক্কের ওজন হলো 130 থেকে 150 গ্রাম, আর পুরুষ দেহে হলো 150 থেকে 170, ঠিক আছে, মনে রাখবে 130 থেকে 150, ঠিক আছে, 130 থেকে 150 কত মানে 20, আর আবার তার সাথে আরও 20 মানে 150 থেকে 70, এবার মনে রাখবা, ঠিক আছে, 130 থেকে 150, 150 থেকে 170 গ্রাম। ওকে, এবং এই যে অবতল অঞ্চলে যে ভাঁজ আছে একটা, ঠিক আছে, এই যে অবতল অঞ্চলের ভাঁজ, এই ভাঁজটাকে বলা হয় হাইলাম, ভাঁজটাকে কি বলা হয় ভাইয়া, ভাঁজটাকে বলা হয় হাইলাম, এটা একটু মনে রাখো। এবং হাইলামের ভেতরে কিছু কিছু জিনিস হাইলামের মধ্যে দিয়ে বৃক্কের ভিতরে প্রবেশ করছে, এবং কিছু কিছু জিনিস হাইলামের ভেতর দিয়ে বৃক্ক থেকে বাইরে আসছে। এখন প্রবেশ করছে কোনগুলো দেখো, যে হাইলামের মধ্য দিয়ে ইউরেটর এবং রেনাল শিরা, ঠিক আছে, ইউরেটর এবং রেনাল শিরা বহির্গত হয়, ঠিক আছে, এই যে দেখো এই যে এটা হলো ইউরেটর, ঠিক আছে, এবং রেনাল শিরা, কই, এই যে রেনাল শিরা, ঠিক আছে, রেনাল শিরা এবং ইউরেটর দুইটা কি বাইরে বের হয়েছে, ঠিক আছে। এবং দেখো একটা কথা বলছে যে রেনাল ধমনী এবং স্নায়ু, ঠিক আছে, রেনাল ধমনী এবং স্নায়ু, এই যে রেনাল ধমনী, ঠিক আছে, এই যে রেনাল ধমনী দেখতেছো, এবং কি স্নায়ু, ঠিক আছে, এই যে রেনাল স্নায়ুটা, ঠিক আছে, এগুলা কি করতেছে, এগুলা বৃক্কের ভিতরে প্রবেশ করতেছে, সেটাই বলছে। তাহলে বৃক্কের থেকে বাইরে আসে কোনটা, বাইরে আসে হলো ইউরেটর, ঠিক আছে, এবং রেনাল শিরা, ইউরেটর এবং রেনাল শিরা, আর বের হয় কোনটা, রেনাল ধমনী এবং স্নায়ু, ঠিক আছে, ও সরি উল্টা বললাম, ইউরেটর এবং রেনাল শিরা কি হয়, ও না ঠিকই তো আছে, ইউরেটর এবং রেনাল শিরা বাইরে বের হয়, ঠিক আছে, এবং রেনাল ধমনী এবং স্নায়ু কি করে, বৃক্কে প্রবেশ করে। ওকে, তারপরে যেটা দেখো বলছে যে সম্পূর্ণ বৃক্ক কোন টিস্যুর আবরণে বেষ্টিত থাকে ভাইয়া, ক্যাপসুল নামক একটা যোজক টিস্যুর আবরণে বেষ্টিত থাকে। এবং আলিম সারে বইয়ে এই ক্যাপসুল নামটা না ইউজ করে আর একটা কথা ইউজ করছে, সেটা হলো ভাইয়া টিউনিকা ফাইব্রোসা, ঠিক আছে, ক্যাপসুল অথবা কি টিউনিকা ফাইব্রোসা, এটা মনে রাখো, এটা আলিম সারের বই আছে, টিউনিকা ফাইব্রোসা, ঠিক আছে, টিউনিকা ফাইব্রোসা। ওকে, এখন তুমি যদি একটা বৃক্ষকে লম্বচ্ছেদ করো বা বৃক্ষকে মাঝখান দিয়ে কাটো, তখন তুমি 3টা অংশ দেখতে পারবা, কয়টা অংশ ভাইয়া, 3টা অংশ দেখতে পারবা। ওকে, 3টা অংশ কি ভাইয়া, দেখো একটা হলো কর্টেক্স, যেটা সবচেয়ে বাইরের অঞ্চল, ঠিক আছে, কর্টেক্স, মাঝখানের অঞ্চলটাকে বলা হয় মেডুলা, অল টাইম মাঝখানের অংশটাকে মেডুলাই বলা হয়, ঠিক আছে, এবং ভেতরের যে অংশ আছে সাদা রঙের সেটাকে বলা হয় পেলভিস, ঠিক আছে, পেলভিস। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, তো দেখো তারপরে আচ্ছা দেখো কর্টেক্স, তো বাইরের অঞ্চলটা হলো ভাই কর্টেক্স। আচ্ছা কর্টেক্স কি দ্বারা গঠিত ভাইয়া, রিনাল কর্পাজল দ্বারা গঠিত, ঠিক আছে, রিনাল কর্পাজল ও নেফ্রোলের অংশ দিয়ে কি কর্টেক্স গঠিত, এটা একটু মনে রেখো যে রিনাল কর্পাজল দিয়ে কি গঠিত, কর্টেক্স গঠিত। এবং দেখো যে
কর্টেক্সের নিচে লাল রঙের মেডুলা অংশ 8 থেকে 18টি পিরামিড আকৃতির থাকে, এগুলাকে বলা হয় রেনাল পিরামিড। তাহলে বৃক্কতে রেনাল পিরামিডের সংখ্যা কত? 8 থেকে 18টি। আচ্ছা, রেনাল পিরামিড কোনগুলা? এই যে দেখো, এই যে দেখতেছো না, এই যেগুলো হলো এক একটা রেনাল পিরামিড, ঠিক আছে? এগুলো হলো কি একটা রেনাল পিরামিড, ঠিক আছে? প্রত্যেকটা একটা কি ভাই, এক একটা রেনাল পিরামিড, ঠিক আছে? এগুলো হলো এক একটা রেনাল পিরামিড। তাও রেনাল পিরামিডের সংখ্যা কত ভাইয়া? 8 থেকে 18টি। ওকে, তারপরে দেখো বলছে যে প্যাপিলার সংখ্যা কত ভাইয়া? দেখো প্যাপিলার সংখ্যা 10 থেকে 25টি। 10 থেকে 25টি কি ভাইয়া? প্যাপিলা কোনগুলো ভাই? দেখো এই যে রেনাল পিরামিডের ভিতরে যে যে শির আছে, শিরের মতো, ঠিক আছে? দেখো শিরের মতো দাগগুলা যে আছে, এগুলোকে বলা হয় রেনাল প্যাপিলা, ঠিক আছে? বা ছিদ্রযুক্ত চূড়া বা রেনাল প্যাপিলার সংখ্যা কত ভাইয়া? 10 থেকে 25টি। 10 থেকে 25টি। রেনাল পিরামিডের সংখ্যা কত ভাইয়া? 8 থেকে 18টি, ঠিক আছে? 8 থেকে 18টি। প্যাপিলার সংখ্যা কত? 10 থেকে 25টি। ওকে, এবং দেখো আর একটা আছে রেনাল কলাম, ঠিক আছে? কি আছে ভাই? রেনাল কলাম। এই যে রেনাল পিরামিডগুলো আছে, ঠিক আছে? রেনাল পিরামিডগুলো যে আছে, এই রেনাল পিরামিডগুলোর মাঝখানে যে ফাঁকগুলো আছে না, এই ফাঁকগুলো দেখো একটা কলামের মতো অবস্থান করতেছে, এগুলাকে বলা হইতেছে রেনাল কলাম, ঠিক আছে? এগুলাকে কি বলে ভাইয়া? রেনাল কলাম, ঠিক আছে? এগুলাকে কি বলে ভাইয়া? রেনাল কলাম। ওকে, আচ্ছা দেখো, তারপরে দেখো ফানেলের মতো একটা অংশ আছে, ঠিক আছে? এটাকে বলা হয় রেনাল পেলভিস, ঠিক আছে? ফানেলের মতো একটা অংশ আছে, সেটাকে বলে ভাইয়া রেনাল পেলভিস। এই যে রেনাল পেলভিস, ঠিক আছে? এই যে রেনাল পেলভিস এটা। ওকে, এখন আচ্ছা বলো তো, ফানেলের মতো আর একটা অঙ্গ আমরা গতকাল পড়ছিলাম, নাম বলো তো দেখি কার কার মনে আছে? ফানেল আকৃতির কোন অঙ্গর কথা আমরা গতকালকে পড়ছিলাম? একটু নাম বলো তো। দেখো রেনাল পেলভিস, ঠিক আছে? এই রেনাল পেলভিসের ভিতরে এই যে রেনাল পেলভিস, ঠিক আছে? এই যে রেনাল পেলভিস, এই যে দেখতেছো না, যে এটা হলো ইউরেটর, ঠিক আছে? ইউরেটরটা এটা এখানে যায় কি রেনাল পেলভিস, এবং রেনাল পেলভিস থেকে এই যে দেখো কিছু কিছু শাখা বের হয়েছে না, কিছু কিছু শাখা বের হয়েছে, এই যে শাখাগোলা, ঠিক আছে? এই যে শাখাগোলা যে কি রেনাল পিরামিডের সাথে যুক্ত হয়েছে, এই শাখাগোলা যেগুলা মনে করো যে বড় বড় শাখা, ঠিক আছে? এগুলাকে বলা হয় মেজর ক্যালিক্স। কি বলা হয় ভাইয়া? মেজর ক্যালিক্স। এবং মেজর ক্যালিক্সের সংখ্যা হলো 2 থেকে 3টে, যে দেখো এই যেখানে আছে মেজর ক্যালিক্সের সংখ্যা কত ভাইয়া? 2 থেকে 3টি, ঠিক আছে? এবং যেটা আছে আর যে ছোট ছোটগুলা যেগুলো আছে, ঠিক আছে? এখানে কিছু কিছু আছে ছোট ছোট, এই ছোট ছোটগুলাকে বলা হয় মাইনর ক্যালিক্স। কি বলে ভাইয়া? মাইনর ক্যালিক্স। এবং মাইনর ক্যালিক্সের সংখ্যা কত? 8 থেকে 14টি। মেজর ক্যালিক্সের সংখ্যা কত? 2 থেকে 3টি। মাইনর ক্যালিক্সের সংখ্যা কত ভাইয়া? 8 থেকে 14টি। এটা একটু মনে রাখো, ঠিক আছে? ওকে, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা দেখো, তারপরে বৃক্কের কাজ, ঠিক আছে? বৃক্কের কাজগুলা একটু রিডিং দিবা, একটু হেডলাইনগুলো পড়বা, ঠিক আছে? একটু হেডলাইনগুলো পড়বা, রিডিং দিবা। আর এখানে যেটা লাগবে দেখো, যে এই যে পিএইচ নিয়ন্ত্রণ করে বৃক্ক, ঠিক আছে? বৃক্ক কিন্তু পিএইচ নিয়ন্ত্রণ করে বা দেহের অম্লক্ষারের সমতা বজায় রাখে। অম্লক্ষারের সমতা বজায় রাখা মানে তো পিএইচ কি করা? পিএইচ রক্ষা করা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো হরমোনের কথা বলছে এখানে, যে বৃক্কে কী কী হরমোন উৎপন্ন হয় ভাইয়া? এরিথ্রোপয়েটিন, ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন এবং কি অ্যানজিওটেনসিন, ঠিক আছে? এই 3 ধরনের হরমোন কি হয়? এই 3 ধরনের হরমোন বৃক্কে উৎপন্ন হয়, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে? এবং এক ধরনের এনজাইম ক্ষরণ করে, এটাকে বলা হয় রেনিন। দেখো রেনিন, ঠিক আছে? এখন ভাই এই রেনিন নামক আর একটা এনজাইম তোমরা পড়বা, সেটা হলো যে পাকস্থলী থেকে ক্ষরণ হয়, ঠিক আছে? এখন দেখো ভাইয়া পেঁয়াজটা কোথায় লাগে? ওটাও রেনিন, এটাও রেনিন। তো তুমি কেমনে বুঝবা যে কোন রেনিন পাকস্থলী থেকে ক্ষরণ হয় এবং কোন রেনিন বৃক্ক থেকে ক্ষরণ হয়? দেখো পাকস্থলী থেকে যে রেনিনটা ক্ষরণ হয়, সেই রেনিনের বানানে কি আছে? বানানে আছে, দাঁড়াও ভালো করে লিখি, বানানে আছে, আরে ভাই কি লিখি, দেখো RENNIN, ঠিক আছে? রেনিন। আর এই রেনিনের বানান কি? RENIN, ঠিক আছে? একটা এন থাকলে বৃক্ক, ঠিক আছে? আর যদি ডবল এন থাকে তাহলে সেটা কোথায় থেকে ভাইয়া? সেটা হলো পাকস্থলী থেকে, ঠিক আছে? পাকস্থলী থেকে, এটা একটু মনে রাখো, পাকস্থলী থেকে। ওকে, তারপরে নিচে আসো, দেখো মজবুত হাড় ও দাঁতের গঠন, ঠিক আছে? মজবুত হাড় ও দাঁতের গঠন, এই জিনিসটা যারা সেকেন্ড টাইমার আসো তাদের বই পাবা না, এটা হলো নতুন অ্যাড করছে, ঠিক আছে? তো মনে রাখো যে ভিটামিন ডি উৎপন্ন করে বৃক্কেতে। কোন ভিটামিন উৎপন্ন হয় ভাইয়া? ভিটামিন ডি। এটা কি করে? ভিটামিন ডি হাড় ও দাঁতকে মজবুত করে, এটা একটু মনে রাখো। ওকে, আচ্ছা দেখো তারপরে আসো, এখন পড়বো বৃক্কের সূক্ষ্ম গঠন,
কি পড়বো ভাইয়া? বৃক্কের সূক্ষ্ম গঠন। দেখো বৃক্কের কার্যকরী ও গাঠনিক একক হলো নেফ্রন। এই প্রশ্নটা করলাম, কেউ অ্যান্সার দিতে পারলা না। ঠিক আছে, বৃক্কের গাঠনিক ও কার্যকরী এককে কি বলে ভাইয়া? নেফ্রন বলে। এবং মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন আছে। ঠিক আছে, মনে রাখো প্রত্যেক বৃক্কে। ঠিক আছে, যদি প্রত্যেক বৃক্কে 10 থেকে 12 লক্ষ থাকে তাহলে মানব দেহে কতগুলা নেফ্রন আছে বলো তো? মানব দেহে তাহলে কতগুলা? 20 থেকে 24 লক্ষ নেফ্রন আছে মানব দেহে। ঠিক আছে, কারণ মানব দেহে 2টা বৃক্ক। একটা বৃক্কে যদি 10 থেকে 12 লক্ষ থাকে, 2টা বৃক্কে কয়টা থাকবে? 2টা থেকে 20 থেকে 24 থাকবে। ওকে, আচ্ছা, যে দিছো হয়তো আমি খেয়াল করি নাই, অ্যান্সার দিছো, ধন্যবাদ। ওকে, তারপরে দেখো প্রত্যেকটা নেফ্রন কত মিটার লম্বা ভাইয়া? 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। এটা একটু মনে রাখো, কত সেন্টিমিটার লম্বা ভাইয়া? 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। এবং মানব দেহে যে এতগুলা নেফ্রন, প্রত্যেকটা নেফ্রনের দৈর্ঘ্য 3 থেকে 5 সেন্টিমিটার। ঠিক আছে, মানব দেহে নেফ্রন আছে কত? মানব দেহে নেফ্রন আছে 20 থেকে 24 লক্ষ। এবং প্রত্যেকটা নেফ্রনকে যদি একটার সাথে একটা লাগানো হয়, লাগায় যদি বড় করা হয়, তাহলে দেখা যাবে যে এটা দৈর্ঘ্য হবে 36 কিলোমিটার, বা যেটাকে মাইলে নিলে হবে 22.5 মাইল। ঠিক আছে, ওকে। এবং দেখো বৃক্কের মধ্যে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হয়। কত সেন্টিমিটার ভাইয়া? 125 ঘন সেন্টিমিটার। ওকে, এবং একটা কথা মনে রাখো যে বৃক্ক প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি করে। ঠিক আছে, মিনিটও এক। ঠিক আছে, মিনিটও এক, এবং কি উৎপন্ন করে 1 ঘন সেন্টিমিটার, এটা মনে রাখবা। ওকে, এখন দেখো যে নেফ্রন, নেফ্রন যেটা কথা বলবো সেটা হলো ভাইয়া যে নেফ্রনের আসলে কি বলে, যে নেফ্রন আসলে প্রধান 2টা অংশে বিভক্ত। যদি দেখো নেফ্রন 2টা প্রধান অংশে বিভক্ত, একটা হলো কি রেনাল মালপিজিয়ান কর্পাজল বা রেনাল কর্পাজল, আর একটা হলো কি রেনাল টিউবিউলস। টিউবিউলস মানে কি ভাইয়া? টিউব মানে কি নালী না, তার মানে রেনাল টিউবিউলস মানে যত রকমের নালী টালি আছে সবগুলো হবে কি রেনাল টিউবিউলসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে নেফ্রনের 2টা অংশ, একটা হলো রেনাল কর্পাজল আর একটা হলো কি রেনাল টিউবিউলস। এবং দেখো রেনাল কর্পাজল আরও 2টা ভাগে ভাগ করছে, সেটা হলো বোম্যান্স ক্যাপসুল, একটা হলো গ্লোমেরুলাস। ঠিক আছে, গ্লোমেরুলাস। ওকে, আর রেনাল টিউবিউলসের ভিতরে কি আছে ভাইয়া? দেখো নিকটবর্তী পেঁচানো নালী, দূরবর্তী পেঁচানো নালী, হেনরির লুপ। ঠিক আছে, আর হেনরির লুপের ভিতরে অবরোহণ বাহু আর আরোহণ বাহু আছে। এটা আমরা ডিটেলস দেখবো, চিত্র সহ একটু পরে দেখবো, টেনশনের কোনো কারণ নাই। ওকে, তো যেটা বলতেছিলাম প্রথমে যে রেনাল রেনাল কর্পাজল এবং রেনাল টিউবিউলস, এবং রেনাল কর্পাজলের ভিতরে যে 2টা আছে বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, এই 2টা নিয়ে দেখবো। তো প্রথমে কি ভাইয়া? রেনাল কর্পাজল। রেনাল কর্পাজলের ভিতরে কি আছে ভাইয়া? বোম্যান্স ক্যাপসুল। এখানে কি লাগবে? এখানে লাগবে যে বোম্যান্স ক্যাপসুল। দেখো এখানে একটা কথা বলছে যে এটা আয়সাকার এপিথেলিয়াম দ্বারা গঠিত এবং কয় স্তরী? দ্বিস্তরী। ঠিক আছে, আয়সাকার এপিথেলিয়াম দ্বারা গঠিত বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, কয় স্তরী ভাইয়া? 2 স্তরী। ঠিক আছে, ওকে। এবং দেখো এই যে এটা হলো একটা রেনাল কর্পাজল, এটা হলো কি ভাইয়া? একটা রেনাল কর্পাজল। এবং দেখো রেনাল কর্পাজলের 2টা স্তর আছে, একটা হলো ভিসেরাল স্তর। ঠিক আছে, এই যে দেখো, এই যে দেখো, আচ্ছা দেখো এই যে একটা স্তর, বাইরের স্তর এটা। ঠিক আছে, আর একটা হলো কি? আর একটা হলো ভেতরের স্তর। ঠিক আছে, এই ভেতরের স্তরটাকে বলা হয়, ভেতরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর। ঠিক আছে, ভেতরের স্তর কি বলে ভাইয়া? প্যারাইটাল স্তর। ঠিক আছে, এবং বাইরের যে স্তরটা আছে, ঠিক আছে, বাইরের স্তরটাকে বলা হয় ভাইয়া, এই বাইরের স্তরটাকে বলা হয় ভাইয়া ভিসেরাল স্তর। কি স্তর ভাইয়া? ভিসেরাল স্তর। ঠিক আছে, এটা একটু মনে রাখো। এবং দেখেন একটা কথা বলছে যে ভিসেরাল স্তরটি, এই যে ভিসেরাল স্তরটি পোডোসাইট নামক বিশেষ ধরনের কোষে গঠিত। ভিসেরাল স্তর কোন কোষে গঠিত? পোডোসাইট। ঠিক আছে, আর এই যে প্যারাইটাল স্তর কি দ্বারা গঠিত? আয়সাকার এপিথেলিয়াম দ্বারা গঠিত। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি তাহলে এখন বোঝাই যায় যে আমরা যেহেতু জানি যে প্যারাইটাল মানে কি, প্যারাইটাল তো বুঝাইতেছি বাইরেরটা। ঠিক আছে, প্যারাইটাল মানে বুঝাইতেছি কোনটা ভাইয়া? বাইরেরটা। ওকে, আচ্ছা দেখো এখন দেখো এই যে আমাদের বোম্যান্স ক্যাপসুল আলটিমেটলি কি দ্বারা গঠিত? আয়সাকার এপিথেলিয়াম দ্বারা গঠিত, এবং 2 স্তর, একটা স্তর কি ভিসেরাল আর একটা স্তর কি ভাইয়া? প্যারাইটাল। ঠিক আছে, ভিসেরাল স্তর কি দ্বারা গঠিত ভাইয়া? পোডোসাইট। এবং প্যারাইটাল স্তর কি দ্বারা গঠিত? আয়সাকার এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো বোম্যান্স ক্যাপসুল কোন কি দ্বারা গঠিত? সেটাও আয়সাকার এপিথেলিয়াম, এবং প্যারাইটাল স্তর কি দ্বারা গঠিত? সেটাও কিন্তু আয়সাকার এপিথেলিয়াম দ্বারা গঠিত। ঠিক আছে, এবং শুধু মনে রাখবা যে ভিসেরাল স্তরটা কি দ্বারা গঠিত? পোডোসাইট দ্বারা গঠিত, এটা একটু মনে রাখো। ওকে, আচ্ছা দেখো তারপরে বেজে যাই। দেখো এখন যেটা বলছে যে দেখো এখানে একটা কথা বলছে, যেখানে আসো
রেনাল ধমনী থেকে সৃষ্ট একটি ক্ষুদ্র অন্তর্বাহী ধমনী বা অ্যাফারেন্ট আর্টারিওল, ঠিক আছে, অ্যাফারেন্ট আর্টারিওল, ঠিক আছে। আর আরেকটা আছে দেখো এখানে যে ইফারেন্ট আর্টারিওল, একটা হলো অ্যাফারেন্ট আর একটা হলো কি ইফারেন্ট, এই যে একটা হলো অ্যাফারেন্ট আর একটা হলো কি ভাই, আর একটা হলো ইফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাফারেন্ট আর ইফারেন্ট জিনিসটা কি আমি যদি একটু বলি। হ্যালো, আসসালামু আলাইকুম, ক্লাসে আছি, দ্রুত বলেন। ওকে, তো দেখো অ্যাফারেন্ট এবং ইফারেন্ট, এই যে এখানে যদি একটা চিত্র আছে দেখো, এই যে চিত্র, ঠিক আছে, এই যে এটা হলো ভাইয়া অ্যাফারেন্ট, এই যেটা, আর এই যেটা হলো কি ভাই, এটা হলো ইফারেন্ট, ঠিক আছে। তো অ্যাফারেন্টে কি হয় ভাই, অ্যাফারেন্টে হলো রক্ত ভিতরে ঢোকে, ঠিক আছে, রক্ত ভেতরে ঢোকে, এবং ইফারেন্টে কি হয়, ইফারেন্টে রক্ত বাইরে বের হয়। এবং দেখো একটু লক্ষ্য করলে দেখবা যে অ্যাফারেন্ট একটু মোটা না, অ্যাফারেন্টটা কিন্তু একটু মোটা, আর ইফারেন্টটাকে একটু কি চাপা, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা মনে রাখবা যে অ্যাফারেন্ট, ঠিক আছে, এটা অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট মানে কি এ দিয়ে মনে রাখতে পারো, আর ইফারেন্ট ই দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। অ্যাফারেন্ট হলে অ্যালফাবেটিক্যালি কি সর্বপ্রথমে এ থাকে, তার মানে কি রক্ত প্রথমে কোথায় ঢুকবে, এতে ঢুকবে, মানে অ্যাফারেন্টে ঢুকবে, আর ইফারেন্ট দিয়ে বের হবে, ঠিক আছে, এভাবে মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হলো ভাইয়া যে দেখো যেটা বললাম যে অ্যাফারেন্ট একটু মোটা আর ইফারেন্ট একটু কি চিকন, তাই যখন অ্যাফারেন্টে রক্ত ঢুকি ইফারেন্টে বের হয়ে অ্যাফারেন্টে যতটুকু রক্ত ঢোকে ততটুকু রক্ত যদি ইফারেন্টে বের হইতে চায় তখন কি হবে, তখন আলটিমেটলি কিন্তু এক ধরনের চাপের সৃষ্টি হবে, এবং ওটাকে কি বলে, ওটাকে বলে উচ্চ রক্তচাপ, ঠিক আছে। এবং আলটিমেটলি এই যে দেখো এই যে অ্যাফারেন্ট এবং কে যে এখানে দেখতেছো না যে যে প্যাচ প্যাচ জালিকার মতো, ঠিক আছে, জালিকার মতো দেখতেছো না, এটাকে বলা হয় কৈশিক জালিকা। এবং এখানে জালিকা থাকে প্রায় 50 থেকে 60টি, কতটি ভাইয়া, 50 থেকে 60টি, এবং এই 60টি জালিকাকে বলা হয় গ্লোমেরুলাস, কি বলে ভাইয়া, গ্লোমেরুলাস। এই যে দেখো, এই যে একটু যদি উপরে আসো দেখো আমরা পড়বো, ঠিক আছে, এই যে দেখো যে 50 থেকে 60টি কৈশিক জালিকার মতো যে জালিকা গঠন করে সেটাকে বলে কি ভাইয়া, সেটাকে বলে গ্লোমেরুলাস, ঠিক আছে। আর যে ইফারেন্ট আর্টারিওল এবং অ্যাফারেন্ট আর্টারিওল তো পড়লাম। এবং দেখো এই যে এখানে বলছে যে অ্যাফারেন্ট আর্টারিওলের চেয়ে, সেই যে ইফারেন্ট আর্টারিওলের ব্যাস অ্যাফারেন্ট আর্টারিওলের চেয়ে কম হওয়ায় গ্লোমেরুলাসে সর্বদা কি থাকে ভাইয়া, উচ্চ রক্তচাপ বজায় থাকে, ঠিক আছে। তো মনে রাখতে হবে গ্লোমেরুলাসে কেমন রক্তচাপ থাকে ভাই, উচ্চ রক্তচাপ কেন থাকে, কারণ অ্যাফারেন্টের চাইতে কি ইফারেন্টের ব্যাস কম। ওকে, আচ্ছা দেখো, তারপরে বৃক্কনালিকা বা রেনাল টিউবিউলস, ঠিক আছে, একটা কি বলছিলাম, রেনাল করপাজল, রেনাল করপাজল শেষ। রেনাল করপাজলের ভিতরে আমাদের কি কি অংশ ছিল, রেনাল করপাজলের ভিতরে একটা ছিল বোম্যান্স ক্যাপসুল, একটা ছিল কি গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুলও দেখছি, গ্লোমেরুলাসও দেখছি। এখন দেখবো রেনাল টিউবিউলস। দেখো যেটা বললাম যে রেনাল টিউবিউলস মানে কি, রেনাল টিউবিউলস মানে হলো ভাইয়া যত রকমের নালি টালি আছে সেইগুলা, ঠিক আছে। টিউবিউলস মানে কি, টিউব মানে নালি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, দেখো দেখো আমরা রেনাল টিউবিউলসে কি দেখছিলাম, এই যে দেখো এই যে এই যে দেখতেছো নালীটা, ঠিক আছে, এটা হলো, এটাকে বলা হয় ভাইয়া নিকটবর্তী নালী, ঠিক আছে। এবং এই যে এই যে এটা ঘুরা ঘুরা আইসা এই যে এত দূরে আসলো, অনেক দূরে, এই জন্য এটাকে বলা হয়, এই যে এটুকুকে বলা হয়, ঠিক আছে, যেখান থেকে এটুকু, এটাকে বলা হয় দূরবর্তী নালী, ঠিক আছে। এটা কি ভাইয়া পেঁচানো নালী, সেজন্য বলা হয় নিকটবর্তী পেঁচানো নালী, এটাকে বলা হয় দূরবর্তী পেঁচানো নালী, ঠিক আছে। এবং দেখো এই যে এটা নিচে নামতাছে, নিচে নামকে আমরা কি বলি, অবরোহণ, নিচে নামাকে বলি অবরোহণ, ঠিক আছে। আর যেটা উপরে উঠতেছে সেটাকে আমরা বলবো আরোহণ। বলে না যে লোকটা পাহাড়ে আরোহণ করলো, আরোহণ করা মানে কি, ওপরে ওঠা, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো ভাইয়া, আরোহণ বাহু, ঠিক আছে। ওকে, তো এটাই ছিল যে তাহলে আমরা রেনাল টিউবিউলস, ঠিক আছে, যেটা বললাম যে রেনাল টিউবিউলস, রেনাল টিউবিউলসে প্রথমে কি পাবো ভাইয়া, ওকে, আচ্ছা ঠিক আছে, এই যে মোট রেনাল টিউবিউলস, ঠিক আছে, এখান থেকে যে এ পর্যন্ত ধরতে গেলে, ঠিক আছে, এই পুরোটুকুর দৈর্ঘ্য হলো, পুরোটুকু রেনাল টিউবিউলসের দৈর্ঘ্য হলো ভাইয়া 3 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এবং তিনটা অংশে বিভক্ত, যেটা বললাম, একটা হলো নিকটবর্তী নালী, ঠিক আছে, একটা হলো কি দূরবর্তী নালী, ঠিক আছে। আর একটা হলো ভাইয়া যে এই যে দেখো হেনরির লুপ, যেটাকে বললাম যে একটা হলো আরোহণ বাহু আর একটা হলো কি অবরোহণ বাহু, এটাকে বলা হয় কি ভাই, এটাকে বলা হয় হেনরির লুপ বা ইউ আকৃতির, এটা মনে রাখো, হেনরির লুপ কি, মানব দেহে কিন্তু ইউ আকৃতির অনেকগুলো অঙ্গ আছে, তার ভেতরে হেনরির লুপ একটা, দেখতেছো না এই যে ইউ আকৃতির, ঠিক আছে, এটা একটু মনে রাখো। এবং দেখো এই যে নিকটবর্তী যে প্যাসানো নালীটা আছে, এটার দৈর্ঘ্য হলো ভাইয়া কত মিলিমিটার ভাইয়া, এটার দৈর্ঘ্য হলো 14 মিলিমিটার, 14 মিলিমিটার, ঠিক আছে। এবং
এই যে দূরবর্তী যে নালীটা আছে, ঠিক আছে, দূরবর্তী পেঁচানো নালী, ঠিক আছে, দূরবর্তী পেঁচানো নালীটা হলো ভাইয়া দেখো 5 মিলিমিটার, 5 মিলিমিটার, 5 মিলিমিটার, এটা একটু মনে রাখো। এবং দেখো এই সম্পূর্ণ সম্পূর্ণ নেফ্রনটাকে দেখো দুইটা ভাগে ভাগ করছে, এই যে ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করছে। এটা উপরের পার্ট, এটা নিচের পার্ট। উপরের পার্টটাকে বলতেছে কর্টেক্স, নিচের পার্টটাকে বলতেছে কি মেডুলা। তো এখন তোমরাই দেখো যে কর্টেক্সে কি কি আছে। এখন তুমি এক কাজ করতে পারো, যেহেতু তুমি দেখতেছো যে কর্টেক্সে অনেক কিছু আছে আর মেডুলাতে মাত্র কয়টা জিনিস, 2টা থেকে 3টা জিনিস। তো তুমি এই 2টা থেকে 3টা জিনিসের নাম যদি মনে রাখতে পারো, বাদ বাকি সবগুলো বলবা কোথায়, কর্টেক্সে। তো তুমি মনে রাখতে পারবা কি যে মেডুলাতে শুধুমাত্র কোনটা অবস্থিত ভাইয়া, মেডুলাতে শুধুমাত্র হেনরির লুপ অবস্থিত। মেডুলাতে কোনটা অবস্থিত, হেনরির লুপ। আর আমরা জানি হেনরির লুপের ভিতরে কি আছে, অবরোহণ বাহু আছে এবং আরোহণ বাহু আছে। ওকে দেখো, এখন যদি আমরা একটু পড়ি, এখন একটু বই পড়ি, দেখো এই যে যেটা বলছে যে রেনাল টিউবুলস 3টা ভাগে বিভক্ত, ঠিক আছে। একটা হলো কি যে এই যে দেখো যে রেনাল টিউবুলস প্রায় 3 সেন্টিমিটার লম্বা এবং ব্যাস কত, 60 মাইক্রোমিটার। এখানে কিন্তু প্যাচ লাগে, অনেকে 3 সেন্টিমিটার আর কি 60 সেন্টিমিটার দিয়ে দেয়, 60 সেন্টিমিটার না কিন্তু 60 মাইক্রোমিটার, ঠিক আছে। এটা স্বাভাবিক যে লম্বা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস তো আরও কম হবে, কত কম হবে, তাহলে তো 60 সেন্টিমিটার হওয়ার কথা না, 60 মাইক্রোমিটারই হবে, ঠিক আছে। ওকে, এবং 3টে অংশে বিভক্ত যেটা বললাম। প্রথম স্তরটা কি ভাইয়া, প্রথম স্তরটা হলো নিকটবর্তী পেঁচানো নালী, ঠিক আছে, নিকটবর্তী পেঁচানো নালী। দেখো এটা কত মিলিমিটার লম্বা ভাইয়া, 14 মিলিমিটার লম্বা, এটা কিন্তু অলরেডি পড়াইছে, ঠিক আছে। ওকে, এবং এটা কোথায় অবস্থিত, দেখো কর্টেক্সে, যেটা বললাম শুধুমাত্র হেনরির লুপ মেডুলাতে, বাকি সব কিছু কর্টেক্সে, ঠিক আছে। ওকে, এখানে একটা কথা বলছে দেখো যে কোষের এক প্রান্তে অসংখ্য অনুবৃক্ষণিক আঙুলের মতো অবিক্ষেপ দেখা যায়, এটাকে কি বলে, মাইক্রোভিলাই। দেখবা একটা জিনিস লক্ষ্য করলে দেখবা বায়োলজিতে যত আঙুলের মতো অভিক্ষেপ কথা বলছে সবগুলোর নামই মাইক্রোভিলাই, ঠিক আছে। আঙুলের মতো অভিক্ষেপ মানে মাইক্রোভিলাই। ওকে, তারপরে দেখো নেফ্রন বা হেনরির লুপ, নেফ্রন ফার্স্ট বা হেনরি লুপ, যেটা বললাম যে ইউ আকৃতির, কি আকৃতির ভাই, এটা ইউ আকৃতির, ঠিক আছে। ওকে, এবং এই যে জার্মান বিজ্ঞানী হেনরি, ঠিক আছে, হেনরি 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 না সরি হেনলি, জার্মান বিজ্ঞানী হেনলি, হেনলি নাম অনুসারে নাম দেওয়া হয়েছে ভাই হেনলির লুপ, ঠিক আছে। এটা একটু মনে রাখো, এই যে ইউ আকৃতির, এটা একটু মনে রাখো, আর কিছু লাগবে না। তারপরে দেখো যে দূরবর্তী পেঁচানো নালী, ঠিক আছে, দূরবর্তী পেঁচানো নালী, এটাও কোথায়, এটাও কর্টেক্সে, ঠিক আছে। ওকে, আর দেখো এই যে যেটা হেনলির রূপ, হেনলির রূপ কোথায় প্রবেশ করে, মেডুলাতে প্রবেশ করে। এবং দেখো আলটিমেটলি কিন্তু হেনলির রূপ দেখো, যে চিত্রটা যদি দেখাই, এটা তো হেনলির লুপ, ঠিক আছে। দেখ মুখে আসে না। আচ্ছা, হেনলির লুপ এটা প্রথমে ঢুকলো মেডুলাতে এবং যে বের হয়ে গেল কোথায়, বের হয়ে গেল কর্টেক্সে, ঠিক আছে। এটাই বলছে যে ঢুকছে মেডুলাতে এবং কি পুনরায় কর্টেক্সে বের হয়েছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপর যেটা বললাম যে দূরবর্তী পেঁচানো না, এটা কোথায়, এটাও কর্টেক্স। এবং দূরবর্তী পেঁচানো নালীর কত মিলিমিটার লম্বা ভাইয়া, দেখো 5 মিলিমিটার লম্বা, কত মিলিমিটার ভাইয়া, 5 মিলিমিটার লম্বা, ঠিক আছে। ওকে, এবং এটা এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত, এটা একটু মনে রাখো। ম্যাক্সিমাম জিনিসে কি এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এখানে প্যাঁচ লাগে কোথায়, দেখো যে দূরবর্তী পেঁচানো নালী, এটা কিন্তু এক স্তর এপিথেলিয়াম দ্বারা গঠিত, ঠিক আছে। আর আমরা যে এর আগে পড়লাম, যে কি বলো এটাকে, যে রেনাল কর্পাজল, ঠিক আছে, রেনাল কর্পাজলে পড়লাম বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল কয় স্তর বিশিষ্ট এপিথেলিয়াম ছিল ভাইয়া, ওখানে কিন্তু 2 স্তর বিশিষ্ট এপিথেলিয়াম ছিল। ওকে, আচ্ছা, তারপর নিচে আসো, দেখো আচ্ছা দেখো এখানে একটা কথা বলছে যে আচ্ছা দেখো, আচ্ছা এখানে চিত্র তার একটা জিনিস দেখায়, সেটা হলো ভাইয়া এই যে প্রত্যেকটা, এটা তো একটা নেফ্রন, ঠিক আছে, প্রত্যেকটা নেফ্রনের ভেতরে দেখাইছে, প্রত্যেকটা নেফ্রনে যে লাস্টে যায় একটা নালীতে যুক্ত হইতেছে না, ঠিক আছে। এটাকে কি বলতেছে, এটাকে বলতেছে পুরাটুকু হলো সংগ্রাহক নালী। দেখো এই যে এখানে একটা নেফ্রন যুক্ত হয়েছে, আবার এই যে এখানে একটা নেফ্রন যুক্ত হবে, এখানে একটা নেফ্রন যুক্ত হবে, এখানে একটা, এখানে একটা, এখানে এখানে শুধু নেফ্রন যুক্তই হবে, এই জন্য এটাকে নাম কি, নেফ্রন সংগ্রহ করে দেখে এটার নাম হলো সংগ্রাহক নালী, ঠিক আছে। কি নাম ভাইয়া, সংগ্রাহক নালী। এবং এই সংগ্রাহক নালীগুলোও যায় একটা জায়গায় মিলিত হয়, অনেকগুলা নেফ্রন যেমন একটা সংগ্রাহক নালীতে যুক্ত হইতেছে, এরকম অনেকগুলো সংগ্রাহক নালী একটা জায়গাতে জমা হয় বা যুক্ত হয়, সেটাকে আমরা বলি ডাক্ট অফ বেলিনি। কি বলি ভাইয়া, ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, এবং দেখো একটা কথা বলছে যে এই যে নেফ্রনের বিভিন্ন অংশ হতে বিভিন্ন বস্তু পুনঃশোষিত হয়। কি হয় ভাইয়া, পুনঃশোষণ ঘটে বা পুনঃশোষিত হয়, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, আচ্ছা নেফ্রন কত প্রকার, নেফ্রন 3 প্রকার, ঠিক আছে। নেফ্রন কত প্রকার ভাইয়া, নেফ্রন হলো 3 প্রকার। একটা হলো দেখো সুপারফিশিয়াল, ঠিক আছে, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন,
মিড কর্টিক্যাল নেফ্রন, জাস্ট মেডুলারি নেফ্রন, অত নাম মনে রাখা লাগবে না, তুমি শুধু সুপারফিশিয়ালটা মনে রাখবা। একটা সুপারফিশিয়াল, একটা হলো মিড, আর একটা হলো জাক্সটা। আচ্ছা দেখো, সুপারফিশিয়াল কত পার্সেন্ট? 85%, মিড 5%, বাদ থাকলে কত? 10%, 10% হলো কত? জাক্সটা। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস লাগে, সেটা হলো ভাইয়া দেখো যে কোন কোন ক্ষেত্রে মূত্র তৈরি করে। দেখো, সুপারফিশিয়াল কর্টিক্যাল স্বাভাবিক অবস্থায় মূত্র উৎপাদন করে, আর জাক্সটা করে কখন? জরুরি অবস্থা। এটা কেমন মনে রাখবো ভাই? দেখো, সুপারফিশিয়ালের প্রথমে দন্তস্ব আছে, স্বাভাবিক অবস্থার প্রথমে দন্তস্ব আছে, জাক্সটার প্রথমে বর্গীয় জ আছে, জরুরি অবস্থার কি প্রথমে বর্গীয় জ আছে। তাহলে কি মুখস্থ করা লাগবে? এটা কিন্তু মুখস্থ করা লাগবে না। ওকে, আচ্ছা দেখো, তারপরে আসো যে নেফ্রনের কাজ। ঠিক আছে, নেফ্রনের কাজ দেখো, নেফ্রনের বিভিন্ন ধরনের কাজ আছে। কি কি কাজ আছে ভাইয়া? পরিশ্রুতকরণ, পুনঃশ্বসন, এগুলো একটু রিডিং দিবা। ঠিক আছে, এই পুনঃশ্বসনের এখানে দেখো কিছু কিছু কথা আছে, এগুলো একটু লাগে। এই যে গ্লুকোজ, ঠিক আছে, অধিকাংশ লবণ, প্রয়োজনীয় পানি পুনঃশোষিত হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখো। আর বাকিগুলো একটু রিডিং দিবা, আর কিছু লাগবে না। ওই সেম কথা, এই যে পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওইগুলাই বলছে। ওকে, এখানে দেখো যে নেফ্রনের বিভিন্ন অংশ সংগ্রহ নালীর কাজের ছক, এটাও এই বছর নতুন অ্যাড করছে বই। ঠিক আছে, অনেকের বইয়ে এই ছকটা পাবা না, পাবা একটা ছক পাবা, যে ছকটা পাবা ওটা পুরান ছক। ঠিক আছে, তো এই ছকটা তোমরা একটু তুইলা নিও, কেমন? ওকে, দেখো যে নেফ্রনের অংশ বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুলের কাজ কি ভাইয়া? দেখো, এটা আলট্রা ফিল্ট্রেশন অঙ্গরূপে কাজ করে। আলট্রা ফিল্ট্রেশন কি? আলট্রা ফিল্ট্রেশন হলো অতি সূক্ষ্ম পরিস্রাবণ। ঠিক আছে, এটা আমরা একটু পরেই দেখব। ঠিক আছে, তো আলট্রা ফিল্ট্রেশন অঙ্গরূপে কাজ করে কোনটা? বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, খরিত বস্তুর নাম কি? বোম্যান্স ক্যাপসুল থেকে দেখো যে বলছে রক্তের পরিশ্রুত তাল। ঠিক আছে, এটার মানে কি আমি নিজেও জানি না। ওকে, তারপরে দেখো গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের কাজ কি ভাইয়া? আলট্রা ফিল্টার হিসেবে কাজ করে, এটাও আলট্রা ফিল্টার হিসেবে কাজ করে। দেখো আলটিমেটলি কি হইলো, যে বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস এই দুইটা কিসের অংশ বলো তো? বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস দুইটা কিসের অংশ বলো? বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস দুইটাই কিন্তু রেনাল কর্পাজলের অংশ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না যে রেনাল কর্পাজল, আলটিমেটলি রেনাল কর্পাজল কি হিসাবে কাজ করে? আলট্রাফিল্ট্রেট অঙ্গ হিসাবে কাজ করে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপরে দেখো বৃক্কনালিকা। ঠিক আছে, বৃক্কনালিকা কি কাজ করে? বা সক্রিয় শোষণে কাজ করে। ঠিক আছে, সক্রিয় শোষণ। ঠিক আছে, এবং নিকটবর্তী, আচ্ছা দেখো, আচ্ছা দেখো মানে নালিকা, সরি যেটা বললাম বোম্যান্স, কি বলে যে মালপিজিয়ান নালিকা যেটাকে বলা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, এখানে কি বলছে যে নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, এটা কি 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 নিষ্ক্রিয় শোষণ। ঠিক আছে, এখানে অনেক ধরনের শোষণ হয়, সক্রিয় শোষণ হয়, নিষ্ক্রিয় শোষণ হয়। ঠিক আছে, ওকে। দেখো সক্রিয় শোষণ হয় কোনগুলা? গ্লুকোজ, সমস্যা নাই, আমি তো পিডিএফ দিয়ে দিব, বুঝছো না? আমি তো পিডিএফ দিয়ে দিব তোমাদের, পিডিএফ দেখে তোমরা একটু লিখে নিও। ঠিক আছে, ওকে। যেটা বললাম যে নিকটবর্তী পেঁচানো নালী সক্রিয় শোষণ, সক্রিয় শোষণ কোনগুলার হয়? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফসফেট। ঠিক আছে, তারপরে নিষ্কাশন কোনগুলো হয়? পানি। ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের আয়ন, ক্লোরিন আয়ন। ঠিক আছে, এগুলা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো একটু মনে রাখো। ক্ষরণ ঘটে কিসের? ক্রিয়েটিনিন। ঠিক আছে, তারপরে হিপিউরিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে কি পেনিসিলিন, ড্রাগস, এগুলো অনেক কিছু। তারপরে দেখো হেনরির লুপ, এখানেও সক্রিয় শ্বসন কী কী ঘটে, নিষ্ক্রিয় শ্বসন কী কী ঘটে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো, মানে ছকটা লাগবে, 100% লাগবে। যে আমার যেটা মন বলতেছে এবার এই ছক থেকে একটা প্রশ্ন আসবে, বুঝছো? ওকে, তারপরে দেখো রেচনের শরীরবৃত্তীয়। ঠিক আছে, ওকে। দেখো রেচনে যদি ইউরিয়ার আধিক্য দেখা দেয়, রেচনে যদি মানে তোমার মূত্রে, ঠিক আছে, মূত্রে যদি ইউরিয়ার আধিক্য দেখা যায় সেটাকে বলা হয় ইউরিওটেলিজম। কি বলে ভাইয়া? ইউরিওটেলিজম। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যেসব প্রাণীতে ইউরিওটেলিজম ঘটে তাদের বলা হয় ইউরিওটেলিক প্রাণী, যেমন আমরা মানুষ। ঠিক আছে, আমাদের কি হয়? ইউরিওটেলিজম হয়, তার মানে আমরা কি? আমরা ইউরিওটেলিক প্রাণী। ঠিক আছে, এবং দেখো যে ইউরিওটেলিক প্রাণীদের আসলে মনে করো যে রেচনকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, একটা হলো কি মূত্র সৃষ্টি। তো এই দুইটা নিয়ে একটু আমরা আলোচনা করবো। দেখো প্রথমে যেটা যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, তো এখানে আলটিমেটলি কি হয়? দেখো আমি যদি বলি যে তুমি তুমি খাবার খাইলা, ঠিক আছে, খাবার খাইলা, ওইটা কি হলো? প্রথমে অ্যামিনো অ্যাসিডে পরিণত হইল এনজাইমের সাহায্যে, এবং এই অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, ডিঅ্যামাইনেজ এনজাইমের সাহায্যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, ডিঅ্যামিনেশন কিন্তু এখানে প্রক্রিয়া, নট নট কি নট এনজাইম। এ দেখো এখানে বলছে যে ডিঅ্যামাইনেজ এনজাইম, এনজাইমের নাম কি? ডিঅ্যামাইনেজ। এনজাইমের সাথে সবসময় নেজ কথাটা থাকে, তো
অ্যামাইনেজ এনজাইমের উপস্থিতি কোন প্রক্রিয়ায় ভাইয়া? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি হয়? অ্যামিনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড এবং কি হয়? অ্যামিনো গ্রুপে পরিণত হয় এবং এই অ্যামিনো গ্রুপ পরবর্তীতে কি হয়? অ্যামোনিয়ায় পরিবর্তিত হয়। ঠিক আছে, অ্যামোনিয়াতে পরিবর্তন হয় এবং আমরা জানি অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া তো একটা বিষাক্ত, অ্যামোনিয়া বিষাক্ত, এটা মনে রাখবা। অ্যামোনিয়া অল টাইম কি? বিষাক্ত টক্সিক। এই কি লিখলাম? বিষাক্ত। ঠিক আছে, তার ফলে কি হয় দেখো, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, দুইটা বিষে কি হয়ে গেল? পানি হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক পানি না, দেখো অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা মিলে কি করে? অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে। ঠিক আছে, ইউরিয়া উৎপন্ন করে। এইটা বেশি ইম্পর্টেন্ট যে অ্যামোনিয়া কোন পদ্ধতিতে ইউরিয়া উৎপন্ন করে ভাইয়া? অর্নিথিন চক্রের মাধ্যমে। ঠিক আছে, এটা কিন্তু মেডিকেলে মনে হয় একবার আসছিল, মনে রাখো, অর্নিথিন চক্রের সাহায্যে। ঠিক আছে, ওকে। এবং এই ইউরিয়া কি পরবর্তীতে পেশাব হিসাবে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে এই যে এই যে দেখছো বললাম না যে অর্নিথিন চক্র। ঠিক আছে, এটাকে কি? এটা অলরেডি কিন্তু মেডিকেলে ডেন্টালে দুই জায়গায় আসছে। ওকে, তারপরে দেখো মূত্র সৃষ্টি। ঠিক আছে, আমরা কি পড়লাম? প্রথমে যেটা পড়লাম সেটা হলো ভাইয়া নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন। বর্জ্যটা কেমনে হয়? বর্জ্যটা কেমনে আবার একটু রিকল করি। দেখো বর্জ্যটা কেমনে? প্রথমে খাবার খাইলা, সেটা কি হইলো? এনজাইমের সাহায্যে অ্যামিনো অ্যাসিডে পরিণত হইলো। অ্যামিনো অ্যাসিড কি হইলো? অ্যামিনো অ্যাসিড অ্যামাইনেজ এনজাইম ডিঅ্যামাইনেজ এনজাইমের সাহায্যে কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া গ্রুপে পরিণত হইলো। তার পরবর্তীতে কি হইলো? অ্যামিনো গ্রুপ কি হইলো? অ্যামোনিয়াতে পরিণত হইলো এবং অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডে যুক্ত হয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে বা অর্নিথিন চক্র পদ্ধতিতে ইউরিয়া এবং কি পানিতে রূপান্তরিত হইল এবং কি সেটাই মূত্র হিসাবে বের হয়ে গেল আমাদের শরীর থেকে। ওকে, তারপরে দেখো মূত্র সৃষ্টি। ঠিক আছে, যেটা বললাম যে আলট্রা ফিল্ট্রেশন একটু আগে বললাম যে আলট্রা ফিল্ট্রেশন একটু পরে পাবো, অতি সূক্ষ্ম পরিস্রাবণ। তো দেখো যে মূত্র সৃষ্টি তিনটা ধাপে ভাগ করা হয়েছে। কয়টা ধাপে ভাইয়া? তিনটা ধাপে। একটা হলো অতি সূক্ষ্ম পরিস্রাবণ, একটা হলো টিউবুলার পুনঃশোষণ, একটা হলো কি সক্রিয় ক্ষরণ। ঠিক আছে, তিনটা নাম মনে রাখো, যেটা বলছি আমি বারবার, যে যখনই দেখবা তিনটা, ওইটা কিন্তু মিস করা যাবে না, কারণ তিনটা দেখলে স্যারদের মনে আনন্দ জাগে, ওইখানে প্রশ্ন করা সহজ। ওকে, তাহলে মূত্র তৈরির প্রথম ধাপ কোনটা? মূত্র তৈরির প্রথম ধাপ হলো ভাইয়া আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ। ওকে, তারপরে দেখো নিচে আসো যে এই আলট্রা ফিল্ট্রেশনটা কোথায় সংঘটিত হয়? এটা হয় নেফ্রনের রেনাল কর্পাজলে। কোথায় হয় ভাইয়া? নেফ্রনের রেনাল কর্পাজলে আলট্রা ফিল্ট্রেশন সংঘটিত হয়। আমরা কিন্তু এটা যখন রেনাল কর্পাজল পড়ছি তখন কিন্তু দেখছিলাম। ঠিক আছে, যে আলট্রা ফিল্ট্রেশন কোথায় ঘটে। ওকে, তারপরে দেখো নিচে আসো যে এখানে এক ধরনের অতি সূক্ষ্ম পরিস্রাবণ এক ধরনের হাইড্রোসেন্ট্রিক চাপ ঘটে। ঠিক আছে, কি ঘটে ভাইয়া? হাইড্রোসেন্ট্রিক চাপ। ঠিক আছে, হাইড্রোসেন্ট্রিক চাপ আসলে কি ঘটে? যখন হাইড্রোসেন্ট্রিক চাপটা ঘটে তখন বড় বড় যে উপাদানগুলো থাকে বড় আকৃতি, যেমন প্রোটিন এবং রক্তকণিকা এবং প্রোটিন, এগুলো আলটিমেটলি একটু বড়, পানি, লবণ, শর্করা, ইউরিয়া এগুলো চাইতে কি একটু বড়, এগুলার কণাগুলো একটু বড়। ঠিক আছে, তো হাইড্রোসেন্ট্রিক চাপে কি হয়? হাইড্রোসেন্ট্রিক চাপে বড় কণিকাগুলা বাদে আর সবগুলা পানি, তারপর শর্করা, ইউরিয়া, ঠিক আছে, ইত্যাদি কি হয়? ইত্যাদি বা সবগুলাই কি হয় জানো? যে মনে করো যে রেনাল কর্পাসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে জমা হয়। ঠিক আছে, মানে মোট কথা যে মূত্রে যাবে, মানে মূত্রে আমাদের শরীর থেকে মনে করো বিভিন্ন উপাদান আমাদের শরীর থেকে কোথায় যাবে? মূত্রতে যাবে। তো এই যে হাইড্রোসেন্ট্রিক চাপ, এই চাপের প্রভাবে কি হয়? প্রোটিন এবং রক্তকণিকা এই দুইটা যায় না। এই দুইটা না যায় কি হয়? হাইড্রোসেন্ট্রিক চাপ এবং তার উপরে কাজ করে তোমার অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ কাজ করে। অভিকর্ষ ত্বরণ কাজ করার ফলে কি হয়? আলটিমেটলি এই যে লবণ, পানি, ইউরিয়া এগুলো কি হয়? নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, এবং মূত্রেতে যায় মিশা যায়। বুঝছো কিনা? ওকে, এবং দেখো এখানে বলছে যে এ পরিশ্রুত তরলকে, এই যে সবগুলা নিচে যায় জমা হইলো, ঠিক আছে, এই তরলকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলা হয়। ঠিক আছে, বা প্রাথমিক মূত্র বলা হয়। বুঝছো কিনা? এটাকে কি বলা হয় ভাইয়া? বা তোমাকে এখানে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন দিতে পারে, বলতে পারে যে হাইড্রোসেন্ট্রিক চাপে যে তরল তৈরি হয় সেটাকে কি বলে ভাইয়া? গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র। ঠিক আছে, ওকে। দেখো এখানে একটা কথা বলছে যে মানবদেহে দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত প্রবাহিত হয়। কত রক্ত প্রবাহিত হয় ভাইয়া? 1200 ml রক্ত। ঠিক আছে, এবং দেখো রক্ত থেকে এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট হইলো, মানে হাইড্রোসেন্ট্রিক চাপে যে রক্তগুলো নিচে জমা হইলো, জমা হয় কত মিলিলিটার? এটা হয় ভাই 125 ml। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো বলছে যে চাপের মাধ্যমে রক্তের খাদ্যবস্তু পরিস্রুত হয় তাকে বলা হয় কার্যকর অভিস্রবণ চাপ বা ইফেক্টিভ ফিল্টারেশন প্রেসার। ঠিক আছে, এবং এই কার্যকর পরিস্রবণের চাপ হলো
25 মার্কারি প্রেশার, ঠিক আছে। ওকে, আর কি লাগবে এখানে? আচ্ছা দেখো, তারপরে লাস্ট লাইনটা একটু লাগবে যে এ চাপের প্রভাবে প্রতি মিনিটে 125 ml রক্তরস গ্লোমেরুলাস থেকে পরিশ্রুত হয়। তাহলে দেখো এখানে 125, এখানে 125, ঠিক আছে। আর যদি বলে যে কার্যকর পরিস্রাবণ চাপ কত, সেটা হলো কত ভাইয়া? 25 মার্কারি প্রেশার। ওকে, এটা একটু মনে রাখো। আচ্ছা দেখো, তারপরে আসো, তারপরে যেটা পড়বো ভাইয়া সেটা হলো যে টিউবুলার পুনঃশোষণ, ঠিক আছে। আমরা প্রথমে পড়লাম কি আলট্রাফিল্ট্রেশন, ঠিক আছে, বা অতি সূক্ষ্ম পরিশ্রবণ, ঠিক আছে। ওকে, তারপরে এখন কি পড়বো? টিউবুলার পুনঃশোষণ, ঠিক আছে, বা নির্বাচিত পুনঃশোষণ। ওকে, দেখো এখানে যেটা লাগবে যে এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়। এখানে শুধু 80% কথাটা লাগবে, আর কিছুই লাগবে না। আর প্রক্সিমাল বা নিকটবর্তী পেঁচানো নালীকে এখানে শোষিত হয় 60%, ঠিক আছে, এটা একটু লাগবে। তারপরে দেখো হেনরির লুপ, হেনরির লুপে কি হয় যে পুনঃশোষিত হয়, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যত রকমের আম আছে, ঠিক আছে, সব কি হেনরির লুপে পুনঃশোষিত হয়। তারপরে দেখো দূরবর্তী পেঁচানো নালী, এখানে দেখো একটা কথা বলছে যে পানি পুনঃশোষিত হয়। কী হয় ভাইয়া? পানি পুনঃশোষিত হয়, এবং পানি পুনঃশোষিত হয় কিসের মাধ্যমে? এটা হলো এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কারণে, ঠিক আছে। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কারণে কি হয়? হেনরির লুপে ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকাতে কি হয়? পানির পুনঃশোষণ ঘটে। ওকে, তারপরে দেখো সংগ্রাহক নালী, সংগ্রাহক নালীতে কি পুনঃশোষণ ঘটে ভাইয়া? ক্লোরিন এবং সোডিয়াম, ঠিক আছে, ক্লোরিন এবং সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড মনে রাখবা। সংগ্রাহক নালী মানে মনে রাখবা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, তারপরে যেটা বললাম যে লাস্ট যেটা, সেটা হলো টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ, টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ, ঠিক আছে। ওকে, দেখো এখানে ওই যে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেট হইলো, ঠিক আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেট হইলো, ঠিক আছে, মানে রক্তকণিকা, তারপরে যে আরেকটা ছিল কি, আরেকটা কি ছিল? রক্তকণিকা এবং কি বলো এটাকে, ভুলে গেলাম, প্রোটিন, সরি, রক্তকণিকা এবং প্রোটিন, ঠিক আছে। হাইড্রোসেন্ট্রিক চাপের কারণে বাদ থাকলো, বাকি সব পানি, লবণ, শর্করা, এগুলো কি হইলো? গ্লোমেরুলার ফিল্ট্রেটে জমা হইলো। তো এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট, এই টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণে কি করে জানো? এইখানে এসে মনে করো যে ক্রিয়েটিন এবং ইউরিয়াকেও জমা করে। কি করে ভাইয়া? যে দেখো এখানে বলছে যে ক্রিয়েটিন এবং ইউরিয়াকেও কি করে? রক্তজালকে সক্রিয় গ্লোমেরুলার ফিল্ট্রেটের সাথে যুক্ত করে, ঠিক আছে, মানে জমা করে আর কি। ওকে, আবার দেখো এই যে এখানেও কথা বলছে যে দূরবর্তী পেঁচানো নালীতে কি কি জমা হয়? দূরবর্তী পেঁচানো নালী, ঠিক আছে, এই যে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, ঠিক আছে, অ্যামোনিয়াম, সেরোটোনিন, কোলিন, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, এই তো। আচ্ছা, তারপরে দেখো মূত্র, ঠিক আছে, এখন আমরা আসি মূত্র। মূত্র কেমন ভাইয়া? অম্লধর্মী। কেমন ধর্মী ভাইয়া? অম্লধর্মী, এটা একটু মনে রাখো, মূত্র অম্লধর্মী, ঠিক আছে, অ্যাসিডিক। এখন একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে 1.5 লিটার মূত্র ত্যাগ করে। কত লিটার ভাইয়া? 1.5 লিটার মূত্র ত্যাগ করে। এবং দেখো এখানে বলছে যে কি বলে যে মূত্র ত্যাগ করে 1.5 লিটার, এবং মূত্র উৎপাদন হয় কত? দেখো এখানে বলছে যে একজন মানে প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রের পরিমাণ হলো 600 থেকে 2500 মিলিলিটার, ঠিক আছে। মানে 600 থেকে 2500 মিলিলিটারের ভিতরে যদি তোমার মূত্র উৎপন্ন হয়, তার মানে তুমি সুস্থ আছো। এখন 600 চাইতে কম বা 600 চাইতে যদি 2500 চাইতে যদি বেশি হয়, তার মানে কি তোমার প্রবলেম আছে। সেগুলো এখানে বলছে দেখো যে দৈনিক স্বাভাবিকের চাইতে অতিরিক্ত মূত্র, মানে 2500 মিলিলিটার মানে কি 2.5 লিটার, এই যে বলছে 2.5 লিটার চাইতে যদি বেশি হয়, সেটাকে বলা হয় পলিউরিয়া, ঠিক আছে। পলি মানে বেশি, আমরা জানি পলি মানে কি পলিমার বা বেশি, ঠিক আছে। তো মনে রাখবা যে 2500 বেশি মানে কি পলিউরিয়া, ঠিক আছে। এবং সর্বনিম্ন কত? 600। তাহলে আমরা যদি 600 নিচে যাই, এখানে 600 চাইতেও নিচে মানে 400 ml, ঠিক আছে। 400 ml এর যদি কম হয়, তাহলে সেটাকে বলে অলিগোরিয়া, ঠিক আছে, অলিগোরিয়া। এবং যদি 100 ml এর কম হয়, ঠিক আছে, 100 ml এর কম মানে কি অ্যানোরিয়া। আমি একটা কথা বারবার বলছিলাম যে মানেই না, মানে কি মানে না, ঠিক আছে। দেখো 100 ml এর নিচে মানে কি মূত্রই তো তৈরি হয় না। 100 ml মূত্র একটা মূত্র হইলো, ঠিক আছে। তো মনে রাখো যে কোনটা হইলে কি হয়, ঠিক আছে। ওকে, আবার দেখো কিছু কিছু খাদ্য খাইলে, ঠিক আছে, মনে করো যে মূত্র বাইরা যায়, ঠিক আছে, মূত্র বাইরা যায়, এগুলোকে বলা হয় ডাইউরেটিক্স বা মূত্রবর্ধক। এগুলো কোনগুলো ভাইয়া? দেখো ডাইউরেটিক্স, তোমরা সবাই এগুলো পান করো,
তোমরা সবাই এগুলো পান করো, এগুলো হলো ভাইয়া দেখো পানি, লবণ পানি, চা কফি, ঠিক আছে, চা কফি লবণাক্ত পানি এবং কি পানি, ঠিক আছে। এগুলো খাইলে কি হয়, এগুলো খাইলে মূত্র বেশি হয়ে যায়। ওকে, তারপরে দেখো নিচে আসো যে মূত্রের বৈশিষ্ট্য। আমরা জানি যে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হলুদ হয়, ঠিক আছে। মূত্রের আপেক্ষিক গুরুত্ব কত ভাইয়া, 1.008 থেকে 1.030। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব মানে কি জানো? আপেক্ষিক গুরুত্ব মানে হলো কোনো জিনিসের আপেক্ষিক গুরুত্ব মানে বোঝায় সেটা পানির চাইতে কতটা ঘন, ঠিক আছে, সেটা হলো আপেক্ষিক গুরুত্ব দ্বারা আসলে প্রকাশ করা হয়। ওকে, তারপর যেটা বললাম যে মূত্র অম্লধর্মী, পিএইচ কত, পিএইচ গড় পিএইচ মান হলো 6, ঠিক আছে, মাত্রা কত 4.5 থেকে 8.0। ওকে, এবং যে মূত্র যে দুর্গন্ধ হয়, ঠিক আছে, মূত্রের দুর্গন্ধ হয়, এটা কিসের জন্য হয়, এটা হয় ইউরিনোডের জন্য, ঠিক আছে। এবং এই ইউরিনোডের সংকেতটা একটু মনে রাখো, ঠিক আছে। ইউরিনোডের জন্য কি হয়, মূত্রে দুর্গন্ধ সৃষ্টি হয়। ওকে, বুঝছো কি না? তারপরে দেখো মূত্রের উপাদান, ঠিক আছে, মূত্রের বিভিন্ন উপাদান। দেখেন এটার কথা বলছে যে মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে পানি কত পার্সেন্ট, পানি হলো 95%, বা বলা হয় 95 থেকে 97%, এবং কঠিন পদার্থ 5%, ঠিক আছে, বা 3 থেকে 5%। ওকে, এবং দেখো এই যে জৈব উপাদান এবং অজৈব উপাদান, ঠিক আছে, এগুলো আর একটা ছক আছে, একটা ছক আছে। তো ছক মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমি কয়েকটা দাগায় দিই, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে ক্রিয়েটিনিন, এই পাশে হলো সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যামোনিয়াম, ঠিক আছে। সবগুলো পড়তে পারলে ভালো, যদি না পড়তে পারো কয়েকটা পড়তেই হবে। ওকে, তারপরে দেখো মূত্রের স্বাভাবিক কিছু উপাদান, ঠিক আছে, এই যে এই যে আয়োডিন, সীসা, আর্সেনিক, এগুলো কিন্তু মূত্রে পাওয়া যায়, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো যে মূত্রের স্বাভাবিক কিছু উপাদান যেমন গ্লুকোজ, ঠিক আছে। ওকে, দেখো মানে অস্বাভাবিক উপাদান, সরি স্বাভাবিক না, অস্বাভাবিক, অস্বাভাবিক। যেমন মূত্রে যদি বেশি পরিমাণে গ্লুকোজ থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো ভাইয়া, ডায়াবেটিস, ঠিক আছে, ডায়াবেটিস মিলিটাস, মিলিটাস নামটা মনে রাখো, কারণ ডায়াবেটিসের একটা সেক্টর আছে, ওইটাও দিয়ে দিতে পারে, ডায়াবেটিস মিলিটাস, ঠিক আছে। ওকে, এবং এই উপাদানটির উপস্থিতিকে বলা হয় গ্লুকোসুরিয়া, ঠিক আছে, মানে গ্লুকোজের জন্য আছে, জন্য বলা হয়েছে গ্লুকোসুরিয়া। দেখো তারপরে এগুলো সহজ, প্রোটিন, প্রোটিন ইউরিয়া, ঠিক আছে, লিপিড, লিপুরিয়া, বিলিরুবিন, বিলিরুবিন ইউরো, ঠিক আছে, রক্ত, হিমাচুরিয়া, ঠিক আছে। ওরে বাবা, হিমাচুরিয়া নামটা তো সেই। আচ্ছা, ঠিক আছে, তো যেটা বললাম যে নামগুলোর সাথে কিন্তু কি মিল আছে, এখন তো তোমার রোগ নির্ণয়েরগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। ওকে, প্রোটিনের কি বৃক্কে প্রদাহ, ঠিক আছে, লিউকোমিয়া, ঠিক আছে, লিম্ফোসার্কোমা, তারপর কি লিপিডের জন্য বৃক্কে রোগ, ঠিক আছে, অ্যালকোহলের ক্রিয়া, ঠিক আছে, এই যে বিলিরুবিন, ঠিক আছে, এবং রক্ত, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো, এগুলো একটু বেশি মনে রাখো, ঠিক আছে। যেমন এই যে বলছে রক্ত মানে কি বৃক্কে প্রদাহ, প্রোস্টেটের প্রদাহ, ঠিক আছে, মানে অনেকে যদি কারো যদি প্রোস্টেটের প্রবলেম হয়, তাদের দেখা যায় পেশাবের সাথে রক্ত বের হয়, সেটাই বলছে, ঠিক আছে। মানে পেশাবের সাথে রক্ত পড়া একটু ভয়ঙ্কর ব্যাপার স্যাপার না, মারাত্মক ব্যাপার স্যাপার, ঠিক আছে। ওকে, তো এটা প্রোস্টেট জিনিসটা কিন্তু আমার মেয়েদের নাই, ছেলেদের ক্ষেত্রে এটা এটা তো পড়াইছি গতকাল, জানার কথা। ওকে, তো আর দেখো এখানে কি বলছে, এগুলো আমরা কিন্তু অলরেডি পড়ছি যে 280 থেকে 300 মিলিলিটার মূত্র জমা হলে কি আমাদের মূত্রে চাপ দেয়, ঠিক আছে। তারপর দেখো একজন মানুষ দিনে 6 থেকে 8 বার মূত্র ত্যাগ করে, সুস্থ মানুষ, ঠিক আছে, 6 থেকে 8 বার। এখন হিসাব করো তুমি দিনে কয়বার মূত্র ত্যাগ করো, যদি এর চাইতে কম বা বেশি হয় তার মানে কি তুমি অসুস্থ, ঠিক আছে। ওকে, সমস্যা নেই, এর চাইতে হালকা একটু কম বেশি হইতে পারে। ওকে, তারপরে দেখো এই যে ডিঅ্যামাইনেজ এনজাইম পরীক্ষা, ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, এগুলো আমরা পড়ছি অলরেডি, ঠিক আছে, অর্নিথিন চক্র, ঠিক আছে, এগুলো আমরা অলরেডি পড়ছি। আর কি লাগবে এখানে? আচ্ছা দেখো, আচ্ছা দেখো ইউরিক অ্যাসিড বর্জ্য, ঠিক আছে, ইউরিক অ্যাসিড বর্জ্য, এখানে যদি একটু দেখো যে ইউরিক অ্যাসিড, এই ইউরিক অ্যাসিড কিসের জন্য তৈরি হয়, ঠিক আছে, পিউরিনের বিপাকের জন্য, এটাকে বলছে যে পিউরিনের বিপাকের জন্য কি হয়, এখানে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা একটু মনে রাখো। তারপর দেখো ক্রিয়েটিনিন বর্জ্য, ঠিক আছে, দেখো বলছে যে দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিনিন নামক অ্যামিনো অ্যাসিডের বিপাকের ফলে ক্রিয়েটিনিন বর্জ্য সৃষ্টি হয়, ঠিক আছে, মানে ক্রিয়েটিনের বিপাকের জন্য ক্রিয়েটিনিন বর্জ্য তৈরি হয়। এ সহজ, এটা আর কি মনে রাখবো, ঠিক আছে। এবং দেখো যে বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে, বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয় ভাইয়া এই ক্রিয়েটিনের মাধ্যমে, ঠিক আছে, ক্রিয়েটিনের রক্তে ক্রিয়েটিনের মাত্রা দ্বারা বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয়, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, এবং এর জন্য দেখো একটা কথা বলছে, তাই রক্তের ক্রিয়েটিনিনকে বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক বলা হয়, ঠিক আছে, বা
ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি, ঠিক আছে, এটা একটু মনে রাখো। এখন ক্রিয়েটিনের মাত্রা কত দেখো, পুরুষের স্বাভাবিক মাত্রা কত, পুরুষের স্বাভাবিক মাত্রা হলো 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে। মহিলাদের কত, 0.5 থেকে 1.1 মিলিগ্রাম, এটা একটু মনে রাখো। ওকে, এবং দেখো একটা কথা বলছে যে বৃক্কের মাধ্যমে বিষ, অতিরিক্ত ওষুধ, হরমোন ইত্যাদি মূত্রের সাথে বহিষ্কৃত হয়। মানে তুমি যদি বিষ পান করো বা অতিরিক্ত ওষুধ খাইছো, ঠিক আছে, এগুলা কি মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাইতে পারে। ওকে, এখানে কিছু লাগবে না, একটু রিডিং টিডিং দিও এগুলা, ঠিক আছে, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে একটা কথা বলছে যে এডিএইচ, ঠিক আছে, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন যেটা, ঠিক আছে, একে বলা হয় ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে। এটা কি করে, পানিদের সমতা রক্ষা করার জন্য অ্যান্টি ডাইউরেটিক হরমোন নামক একটি হরমোন রয়েছে। এটা কি করে ভাইয়া, দেহে পানির সমতা রক্ষা করে, ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হয়, ভ্যাসোপ্রেসিন বলা হয়, এটা একটু মনে রাখো। ওকে, এবং দেখো দেহে যখন পানির পরিমাণ কমে যায়, ঠিক আছে, দেহে ধরো পানির পরিমাণ কমে গেছে, তুমি একদিন পানি কম খাইছো, ঠিক আছে, তাহলে কি হয়, দেহে পানির পরিমাণ কমে যায়, ঠিক আছে। এবং আলটিমেটলি কি হয়, দেখো, আচ্ছা, পানির পরিমাণ কমে গেলে না বেশি হলে, একটু রিডিং করি, দেখো কি বলছে যে দেহের পানির পরিমাণ কম হলে রক্তে এইচএর পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে, ফলে কি হয়, বৃক্ক অল্প পরিমাণ, ঠিক আছে, মূত্র উৎপন্ন করে এবং দেহের পানির পরিমাণ ঠিক রাখে, ঠিক আছে। এটা আসলে কীভাবে করে ভাই, দেখো যে 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 মস্তিষ্কে করে যে হাইপোথ্যালামাস আছে, মানে আমাদের যে মস্তিষ্কে হাইপোথ্যালামাস অংশটা আছে, ঠিক আছে, এখানে এই এডিএইচ, ঠিক আছে, আমাদের স্নায়ুকোষ এক ধরনের মানে এডিএইচ ক্ষরণ করে বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণ করে, এবং এই এডিএইচ কী করে, এই এডিএইচ মনে করো যে হাইপোথ্যালামাসের মধ্যে মনে করো যে এক ধরনের স্নায়ুকোষ আছে, যেটাকে বলা হয় অসমোরিসেপ্টর, ঠিক আছে, অসমোরিসেপ্টর। ওকে, এবং এটা কি করে, এটা দেহের তরলের অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে আলটিমেটলি। মানে তোমার যদি দেহের মানে করো যে পানি, আলটিমেটলি হয় কি যে তুমি পানি কম খাইছো, পানি নাই, এখন তোমার যদি বেশি মাত্রায় মূত্র বের হয়, তাহলে তো এমনিতে তোমার শরীরে পানি কম, আরও পানি বের হয়ে যাবে, ঠিক আছে। তো যখনই তোমার মনে করো যে শরীরে পানি কম, তখন সাথে সাথে মস্তিষ্কের হাইপোথ্যালামাস একটা সিগন্যাল যাবে, ঠিক আছে, হাইপোথ্যালামাস একটা সিগন্যাল চলে গেল যে শরীরে পানি কম, ফলে কি হইলো, ফলে সাথে সাথে মস্তিষ্ক এডিএইচ ক্ষরণ করলো, ঠিক আছে, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণ করলো, এবং এটি আলটিমেটলি পরে কী করে যে তোমার যে মূত্রের পরিমাণ এটা কমায় দেয়, কারণ এমনিতে তোমার শরীরে পানি কম, ঠিক আছে, তার মানে কী করে, মূত্রের পরিমাণ কমায় দেয়, ঠিক আছে, সেটা এখানে বলছে। ওকে, এবং দেখো যদি আলটিমেটলি পানির পরিমাণ বাইরে যায়, সেক্ষেত্রেও কিন্তু সেম কাজই হয়, ঠিক আছে, এক্ষেত্রে এডিএইচ কী করে, মূত্রের পরিমাণ বাড়ায় দেয়, ঠিক আছে। এগুলো এখানে বলছে, একটু রিডিং দিও, আর কিছু না। তারপরে দেখো যে সোডিয়াম আয়ন সমতা রক্ষা, পটাশিয়াম আয়ন, আচ্ছা এগুলো লাগে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যায়াম ট্যাম, ঠিক আছে, এগুলো একটু রিডিং দিও, আর কিছু লাগবে না। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে বৃক্কের তাৎক্ষণিক বিকল, ঠিক আছে, এবং একটা হলো মনে করো যে বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল, এবং একটা কি তাৎক্ষণিক বিকল। দীর্ঘস্থায়ী যেটা সেটাকে বলা হয় ক্রনিক, আর যেটা মনে করো যে তাৎক্ষণিক সেটাকে বলা হয় অ্যাকিউট। আমরা জানি ক্রনিক জিনিসটা সবসময় ডেঞ্জারাস হয় বা মনে করো যে ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়, সেটাকে আমরা কি বলি, ক্রনিক। আর যেটা মনে করো যে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে থাকে বা যেটা রিকভার করা যায়, যে অসুখটাকে আমরা ঠিক করতে পারি, সেটাকে বলি কি, সেটাকে বলে অ্যাকিউট, ঠিক আছে। ওকে, তার আগে একটা কথা বলছে এখানে, দেখো যে 70 বছর বয়স্ক মানুষের বৃক্কের 50% ক্ষমতা কমে যায়, ঠিক আছে। মানে তোমার 70 বছর বয়স হচ্ছে মানে কি, তোমার বৃক্ক আর আগের মতো নাই, আগে যতটুকু কাজ করতে এখন কত পার্সেন্ট করবে, 50% কাজ করবে। দেখো এখানে বলছে যে বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল বা ক্রনিক রেনাল, ঠিক আছে, ক্রনিক মানে কি দীর্ঘস্থায়ী, এটা একটু মনে রাখো। ওকে, এবং এই ক্ষেত্রে দেখো 3 মাস বা তার অধিক সময় পর্যন্ত লোপ পায়, এটা একটু মনে রাখো, 3 মাস, ঠিক আছে। ওকে, আর দেখো যেটা মনে করো যে তাৎক্ষণিক বা অ্যাকিউট, এটা কত ভাইয়া, 48 ঘন্টার মধ্যে, এটা একটু মনে রাখো। ওকে, যেখানে একটা কথা বলছে যে দেহে পটাশিয়াম আয়নের উৎপন্ন, ঠিক আছে, বা রক্তে পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে গেলে কি হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, একটু মনে রাখো যে কোন আয়নের প্রভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বা হৃদপিণ্ডের কার্যকলাপ বন্ধ হয়ে যেতে পারে। অ্যান্সার কি ভাইয়া, পটাশিয়াম আয়ন। দেখো একটা কথা বলছে যে 70% বৃক্ক বিকালের জন্য দায়ী ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ, ঠিক আছে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, এটা একটু মনে রাখো।
এখানে আর কিছু লাগবে না, এগুলো একটু রিডিং দিও, ঠিক আছে, এগুলো একটু রিডিং দিও। এই লক্ষণগুলো একটু রিডিং দিও, ঠিক আছে, লক্ষণগুলো দিয়ে দিতে পারে। বৃক্কের তাৎক্ষণিক বিকলে করণীয়। আর দেখো এখানে কথা বলছে যে পরিসংখ্যানে দেখা যায় 44% কিডনি রোগী ডায়াবেটিস আক্রান্ত, যেটা বললাম যে ডায়াবেটিক্স, ঠিক আছে, ডায়াবেটিস এবং যদি তোমার থাকে ব্লাড প্রেশার থাকে তাহলে কিন্তু মনে করো যে অবস্থা খারাপ, ঠিক আছে। তার মানে 44% ডায়াবেটিস রোগী ডায়াবেটিসের রোগী কিডনি সমস্যায় আক্রান্ত, ঠিক আছে। আবার উচ্চ রক্তচাপের কারণে 20 থেকে 40% রোগী আক্রান্ত। তাহলে ডায়াবেটিসের জন্য 44 আর উচ্চ রক্তচাপের জন্য কত, 20 থেকে 40%, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, কম প্রোটিন গ্রহণ করতে হবে। যে আমরা ডিম খাই না, অনেকে আসতে মনে করো সকাল বিকাল 3টা 4টা করে ডিম খায়, ডিম খাইলে কিন্তু কিডনিতে ইফেক্ট ফেলতে পারে, কারণ ডিম কি হাই প্রোটিন আমাদের, বিশেষ করে ডিমের কুসুম, ঠিক আছে। এখন মনে করো যে তোমরা যারা বাসায় থাকো সারাদিন কাজ কাম করো না, তারা দিনে সর্বোচ্চ হইলে একটা ডিম খাইতে পারো, ঠিক আছে। একটা মানে কুসুম সহ যত খুশি খাইতে পারো, সমস্যা নেই। বাট কুসুম সহ ডিম খাইতে গেলে তুমি যেহেতু কাজ কাম করো না কোনো, ঠিক আছে, তুমি মনে করো যে দিনে একটা একটা ডিম খাইবে এটার মধ্যে। আর যারা বাইরে কাজ করে, ঠিক আছে, তারা মনে করো যে এমন হইতে পারে যে একজনের মনে করো দিনে 4-5টা ডিম খাওয়া লাগতে পারে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য, ঠিক আছে। তো ডিম কিন্তু খুব ক্ষতি করে, বিশেষ করে হার্টের জন্য খুব ক্ষতি, ঠিক আছে। ওকে, তারপরে এখানে বলছে যে বৃক্ক নিঃসৃত হরমোন এরিথ্রোপয়েটিন, ঠিক আছে, ক্যালসিট্রাওল, ঠিক আছে, এর পরিমাণ প্রয়োজনীয় মাত্রায় দেহে রাখার ব্যবস্থা নেওয়া, যাতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে, ঠিক আছে। মানে বৃক্ক থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো কি রাখা লাগবে, ঠিক রাখা লাগবে, কোনোভাবে যেন এই হরমোনগুলো কমে না যায় সেটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। এবং যখন বৃক্ক একদম বিকল হয়ে যাবে তখন কি করা লাগবে ভাইয়া, ডায়ালাইসিস করতে হবে, ঠিক আছে। অথবা বৃক্ক প্রতিস্থাপন, মানে বৃক্ক কাইটা ফালাই দিয়ে নতুন কি বৃক্ক লাগাই নেওয়া লাগবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে কথা বলছে যে বৃক্ক বিকল হলে রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, এবং রক্তে লোহিত রক্তকণিকা কমে যাওয়ার যে রোগ এটাকে বলা হয় অ্যানিমিয়া, এটা আমরা জানি। ওকে, আর বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণও কমে যায়, ঠিক আছে, এটা একটু দেখো। আচ্ছা দেখো এখানে একটা কথা বলছে যে রক্তে রেচন বর্জ্য বৃদ্ধি পাওয়াকে কি বলে, রক্তে রেচন বর্জ্যের বৃদ্ধি পাওয়াকে বলা হয় অ্যাজোটিমিয়া, এটা একটু মনে রাখো, অ্যাজোটিমিয়া। ওকে, এখন যেটা বলবো আমরা সেটা হলো ভাই ডায়ালাইসিস, ঠিক আছে। মানব দেহে 2 ধরনের ডায়ালাইসিস ঘটে, কয় ধরনের, 2 ধরনের ডায়ালাইসিস ঘটে, একটা হলো হিমোডায়ালাইসিস আর একটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, একটা হলো হিমোডায়ালাইসিস আর একটা হলো পেরিটোনিয়াম ডায়ালাইসিস, ঠিক আছে। ওকে, এখানে বেশি কিছু লাগবে না, অত ডিটেলস লাগে না, কারণ এটা তোমার এইচএসসি পরীক্ষা না যে তোমাকে লিখতে দিবে যে হিমোডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস মধ্যে পার্থক্য বর্ণনা করো বা হিমোডায়ালাইসিস কার্যপ্রণালী বর্ণনা করো, ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন আসবে না। তো যেটুকু দাগায় দেয় সেটা একটু রাখো, ঠিক আছে। ওকে, তো দেখো প্রথমে যেটা বলতেছি হিমোডায়ালাইসিস, এই ক্ষেত্রে কি করা হয় ভাই, দেখো এই ক্ষেত্রে একটা কার্যকলাপে বা একটা পর্যায়ে এসে তোমাকে রক্তে হেপারিন মেশানো হয়, যাতে কি হয় ভাইয়া। আচ্ছা, রক্তে হেপারিন কেন মেশানো হয় বলো তো, আচ্ছা বইলাই তো। ওকে, সেখানে আর কি লাগবে। আচ্ছা দেখো এই যে হিমোডায়ালাইসিস, এই প্রক্রিয়া সম্পন্ন করতে টাইম লাগে 4 থেকে 5 ঘন্টা, এটা একটু মনে রাখো, ঠিক আছে। আর কিছু লাগবে না, এই উপাদানগুলো একটু বইরো পারলে, এই সেম উপাদান, ঠিক আছে, এই উপাদানগুলো পড়ে আসছো এতক্ষণ, সেম উপাদান ওইগুলো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ঠিক আছে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলছে দেখো কৃত্রিম ঝিল্লির পরিবর্তে দেহে অবস্থিত পেরিটোনিয়াল ঝিল্লিকে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করে বৃক্কের ডায়ালাইসিস প্রক্রিয়াকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে, ঠিক আছে। মানে আলটিমেটলি এখানে কি করা হয়, যেখানে যে তুমি ধরো মনে করো যে ডায়ালাইসিস করবা, তো এই ক্ষেত্রে তোমার কৃত্রিম কোনো ঝিল্লি ইউজ করা লাগবে না, তোমার দেহের ভিতরে যে পেরিটোনিয়াল ঝিল্লি আছে, ঠিক আছে, বা পেরিটোনিয়াম যেটা আমরা বলি, ঠিক আছে, ওইটাকে ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো ভাই, এটাকে আমরা বলবো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ঠিক আছে। দেখো পেরিটোনিয়াম থেকে কিন্তু আলটিমেটলি পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা আসছে, ঠিক আছে। নামটা কি আছে, নামটা কিন্তু মিল আছে, ঠিক আছে। ওকে, দেখো পেরিটোনিয়াম যা আংশিক ভেদ্য এবং ডায়ালাইসিস ঝিল্লি হিসাবে কাজ করে, সেম কথা, এই কথাই তো বললাম। দেখো দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসের প্রতিস্থাপন করা যায়, এটা একটু মনে রাখো।
আচ্ছা ঠিক আছে, এখন আমরা ডায়ালাইসিস করলাম। আর যে ডায়ালাইসিস করে যদি কোনো বৃক্কের বা কোনো মানুষের কিডনি ঠিক না করা যায়, তখন কি করা লাগবে? তখন কিডনিটা কাইটা ফালাই দিতে হবে, ঠিক আছে? কিডনি কাইটা ফালাই দিতে হবে। ওকে, ওই যে ঈদে একটা নাটক বের হয়েছিল না, কিডনি আর ফিনমি, ঠিক আছে? আচ্ছা, কিডনি নাটক কে কে দেখছো বলো তো, হাত তোলো। কিডনি নাটক কে কে দেখছো, একটু হাত তোলো। বলো কে কে দেখছো কিডনি নাটক। আচ্ছা, কেউ দেখে নাই? ওকে, তো নাটকটা, যাই হোক, নাটকটা একটু মজার ছিল, ঠিক আছে? যে ছেলেদের কিডনি মনে হয় কয় লাখ, 8 লাখ, আর মেয়েদের কিডনি মনে হয় 5 লাখ টাকা করে কেনে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো শুরু করি। দেখো, বৃক্ক প্রতিস্থাপনের অবশ্য স্মরণীয় বিষয়, ঠিক আছে? আচ্ছা, একটু রিডিং দিও, ঠিক আছে? এখানে পড়ানোর কিছু নাই। যেমন এই যে বলছে যে বৃক্ষদাতা বা আত্মস্বজন, আসলে বৃক্ষটা আত্মস্বজনের কাছ থেকে নেওয়া হয়, ঠিক আছে? এটা কিন্তু রুলস আছে। মনে করো যে তুমি যদি কারো কিডনি নিতে চাও, অবশ্যই তাকে তোমার আত্মস্বজন হইতে হবে। আত্মস্বজন ছাড়া কিডনি আসলে নেওয়া হয় না আর কি, ঠিক আছে? ওকে, এবং তুমি যখন কিডনি সংগ্রহ করবা, তার 48 ঘন্টার ভিতরে কিডনি স্থাপন করা লাগবে। তুমি এখন কিডনি নিয়ে, আমরা যেমন রক্ত, ব্লাড, ব্লাড যখন নেই, ব্লাড নিয়ে আমরা ব্লাড ব্যাংকে অনেকদিন সংরক্ষণ করতে পারি, তাই না? ব্লাড নিয়ে আমার মন চাইলো যে আমি ব্লাড নিলাম, অনেকদিন রাইখা দিলাম, তারপর আমি ব্লাডটা ইউজ করলাম। কিন্তু বৃক্ষের ক্ষেত্রে তা করতে পারবা না। তোমাকে 48 ঘন্টার ভিতরে বৃক্ষটা লাগাইতে হবে, তা না হলে কি পরবর্তীতে বৃক্ষটা কোনো কাজ করবে না। ওকে, দেখো, এই বিজ্ঞান নামটা একটু মনে রাখো, ঠিক আছে? ও কী করছিল? যে পরিবেশের ভারসাম্য রক্ষার কৌশল উল্লেখ করছিল, ঠিক আছে? যে পরিবেশের ভারসাম্য রক্ষার কৌশল, ঠিক আছে? ক্লড বার্নার্ড। দেখো, অ্যান্টিটাইরেসিস, এটা আমরা পড়ছি অলরেডি। আর কি আছে এখানে? আচ্ছা, রেচন হ্রাস করে কোনটা? অ্যালডোস্টেরন হরমোন, ঠিক আছে? একটু মনে রাখো। আর কি লাগবে এখানে? দেখো, এখানে এখানে একটু লাগবে, এখানে একটু লাগবে, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা দেখো, যে রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, ঠিক আছে? দেখো কি বলছে, যে রক্তে প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ন্ত্রকে ভূমিকা পালন করে সেটি হচ্ছে বা অ্যালডোস্টেরন, ঠিক আছে? অ্যালডোস্টেরন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে অ্যালডোস্টেরন রেচন মাত্রা কমায় দিতে পারে, আবার কি করতে পারে? এটা সোডিয়ামের মাত্রাও কমায় দিতে পারে, ঠিক আছে? তাহলে দুইটা কাজ কিন্তু কমাই দিতে পারে। তোমরা মনে রাখতে পারো যে অ্যালডোস্টেরনের কাজই হলো কমায় দেওয়া। অ্যালডোস্টেরনের কাজ কি ভাইয়া? কমায়া দেওয়া, ঠিক আছে? ওকে, এবং অ্যালডোস্টেরন খরিত হয় কোন জায়গা থেকে বলো তো? যে জায়গা এখানে বলছে যে অ্যালডোস্টেরন খরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে, ঠিক আছে? বা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন, ওটাও ওটাও ঠিক আছে ভাই, মনে রাখবা। ওকে, তারপর দেখেন একটা কথা বলছে যে চাপ ও আয়তন হ্রাস পেলে ডিজিটাল বা দূরবর্তী পেঁচানো নালিকা, আমরা যে পড়লাম যে দূরবর্তী পেঁচানো নালিকা, তারপরে কি অ্যাফারেন্ট, ইনফারেন্ট ধমনী, ঠিক আছে? ওকে, এখানে বলছে যে দূরবর্তী পেঁচানো নালিকা ও অ্যাফারেন্ট ধমনীর মাঝখানে অবস্থিত, ঠিক আছে, জাক্সটাইগ্লোমেরুলার কমপ্লেক্স, ঠিক আছে? নামক একটি গুচ্ছ সংবেদী কোষ উদ্দীপ্ত হয় এবং রেনিন এনজাইম ক্ষরণ করে। এই যে রেনিন, ঠিক আছে? পাকস্থলী হইলে কেমন হইতো রেনিনটা বলো তো? পাকস্থলী হইলে কেমন হইতো বলো? ওকে, আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, তাহলে কোন কোষ থেকে রেনিন হরমোন ক্ষরিত হয় ভাইয়া? কোষের নামটা হলো কি ভাইয়া? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স, ঠিক আছে? এটা একটু মনে রাখো। ওকে, আচ্ছা, পরবর্তীতে রেনিন সক্রিয় হয়, ঠিক আছে? সক্রিয় হলে এটাকে কি বলে তখন? অ্যানজিওটেনসিন বলা হয়, ঠিক আছে? আর কি লাগবে এখানে? সোডিয়াম পটাশিয়াম পাম্প, ঠিক আছে? এগুলো একটু পড়ো, রিডিং পড়ো, আর কিছু লাগবে না। রক্তের পিএইচ, আচ্ছা দেখো, রক্তের পিএইচ কত? ক্ষারীয় আমরা জানি, ঠিক আছে? সরি, ক্ষারীয় বলে অ্যাসিডিক। আচ্ছা, অ্যাসিডিক না ক্ষারীয়? কি ও, নিরপেক্ষ, সরি। আচ্ছা, মূত্রের পিএইচ তো অ্যাসিডিক, মিশাই ফেলছে দুইটা। হ্যাঁ, পাকস্থলী রেনিন, ডবল এন, ঠিক আছে? ডবল এন থাকলে পাকস্থলী, মনে রাখবো।
ওকে দেখো রক্তের পিএইচ 7, ঠিক আছে, মানে রক্ত আমরা জানি কি যদি ঈষৎ ক্ষারীয় বলা হয়, ঠিক আছে, তারপরে কি নিউট্রাল ধরা হয় 7, ঠিক আছে। ওকে দেখো রক্তের প্লাজমা স্বাভাবিক পিএইচ কত 7.4। তো এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে দুইভাবে, যদি বলে যে রক্তের নিরপেক্ষ পিএইচ 7, ঠিক আছে, এবং মনে করো যে রক্তের প্লাজমার পিএইচ কত 7.4, ঠিক আছে। ওকে এখানে কিছু লাগবে না, নিচে আসো, দেখো একটা কথা বলছে যে দেখো এটা পুরাটুকু যদি একটু রিডিং করো, দেখো কি বলছে এখানে যে আলটিমেটলি হয় কি যে মনে করো আলটিমেটলি অনেক কারণে মূত্রের পিএইচ 4.5 থেকে 8.5 পর্যন্ত হয়। তো এগুলো আসলে কেন হয়, ঠিক আছে, দেখো এখানে বলছে যে রক্ত অতি অ্যাসিডিক হতে শুরু করলে, যখন রক্ত অতি অ্যাসিডিক হতে, এখানে আমরা বললাম না যে রক্ত সাধারণত কি নিরপেক্ষ ধরা হয় 7.4, কিন্তু অ্যাসিডিক হলে 7-এর নিচে চলে আসে, আবার ক্ষারীয় হলে কি হয় 7-এর উপরে চলে আসে। তো যখন রক্ত অতিমাত্রায় অ্যাসিডিক হয়, ঠিক আছে, তখন কি হয় যে দূরবর্তী নালিকা সংগ্রহ নালীর কোষগুলোর সাথে রক্ত থেকে, ঠিক আছে, মনে করো হাইড্রোজেন আয়ন কি হয় সক্রিয় পরিবহনের মাধ্যমে নালীতে পরিবাহিত হয়। আর আমরা কি জানি যে আলটিমেটলি হাইড্রোজেন আয়ন মানে কি অ্যাসিডিক, হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিডিক, আর হাইড্রোক্সিল আয়ন মানে কি, হাইড্রোক্সিল আয়ন মানে হলো কি এটা ক্ষারীয় বা বেস, ঠিক আছে, এটা একটু মনে রাখো, জানো তোমরা অলরেডি। তো যেহেতু হাইড্রোজেন আয়ন এখানে যুক্ত হতে, তার মানে কি আলটিমেটলি মূত্রের পিএইচটা কি কমা যাবে না। তো দেখো 4.5 থেকে 8.5 পর্যন্ত হয়ে থাকে এই জন্য। আচ্ছা তারপরে যেখানে এটা একটু মনে রাখো যে নেফ্রনের ফাঁকে ফাঁকে কোন রশ্মি থাকে, মেডুলারি রশ্মি থাকে, মেডুলারি রশ্মি, ঠিক আছে। ওকে শেষ অধ্যায়। আচ্ছা বলো কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা একটু বলো। চ্যাপ্টারটা ছোট, বেশি বড় না, ঠিক আছে, চ্যাপ্টারটা ছোট বেশি বড় না। বলো কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝছো কিনা, যদি বোঝো তাহলে কয়েকটা প্রশ্ন করবো, সবাই অ্যান্সার দিবা, বলো বুঝছো কিনা, যদি বুঝা থাকো তাহলে বলো, কয়েকটা প্রশ্ন করবে অ্যান্সার দিবা সবাই। আচ্ছা বলো তো, বলো সবাই অ্যান্সার দাও, যে মূত্র উৎপাদন 2500 মিলিলিটারের বেশি হইলে সেটাকে কি বলে, সবাই অ্যান্সার করো। যদি মূত্র উৎপাদন 2500 ml এর চাইতে বেশি হয় সেটাকে কি বলে, সবাই বলো, কমেন্ট করো। মূত্র উৎপাদন 2500 ml এর চাইতে বেশি হইলে কি বলে সেটাকে। কেউ বলে না। আচ্ছা বলছিলাম না যে 2500 বেশি মানে কি, পলি কথাটা যোগ করে দিবা, পলিউরিয়া, ঠিক আছে। 100 কম হইলে অ্যানু, এ মানে কি, এ মানে নাই, 100 কম মানে কি মূত্রই নাই, তার মানে 100 কম হইলে অ্যানিউরিয়া, ঠিক আছে। 2500 ml বা 2.5 লিটারের উপরে হইলে পলিউরিয়া, আর যদি বলে 400 ml এর নিচে তাহলে সেটা কি হবে, অলিগোরিয়া। তিনটা জিনিস মনে রাখা লাগবে, খুব ইম্পর্টেন্ট। অধ্যায়ের মধ্যে যদি 5 স্টার কোনো টপিক থাকে সেটা হলো এইটা, ঠিক আছে, মনে রাখাই লাগবে। ওকে আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, আচ্ছা কিছু কথা বলি তোমাদের, সেটা হলো ভাইয়া যে অনেকে আমাকে ইনবক্সে বলতেছো যে ভাইয়া ইংলিশ পড়াচ্ছেন না কেন, ইংলিশ পড়াচ্ছেন না কেন, মানে ইংলিশ হচ্ছে আমরা যে সিনোনিয়ম অ্যান্টোনিয়ম, ঠিক আছে, তারপরে গ্রুপ ভার্ব ওইগুলো যে গ্রুপে পড়লাম, ঠিক আছে, এখন পড়াচ্ছি না কেন। তো ভাইয়া পড়াচ্ছি না তার কারণ হলো এখন মনে করো যে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো চলতেছে, মানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো, ঠিক আছে। তো দেখা যায় যে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে, ঠিক আছে, পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে, পোলাপান ঠিক মতো পরীক্ষা দিচ্ছে না। তো আমি যেটা বুঝলাম যে পোলাপান একটু প্রবলেম হইতেছে পড়া কমপ্লিট করতে। তো এখন এখন যদি আমি ইংলিশ ওইভাবে পড়াইতে থাকি তাহলে একটু চাপ পড়ে যাবে, দেখা যাবে ইংলিশগুলো পড়া হইতেছে না, তার পাশাপাশি এই পড়াগুলাও শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো পড়া হচ্ছে না। তো আমি যেটা টার্গেট নিছি যে এই মাসের ভেতরে ইনশাল্লাহ, এই মাসের ভেতরেই আমাদের শর্ট সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে, আমাদের তো মোটামুটি কেমিস্ট্রির শর্ট সিলেবাসের চ্যাপ্টার শেষ, শুধু একটা চ্যাপ্টার আছে অর্থনৈতিক রসায়ন, ওটাও এই সপ্তাহে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কেমিস্ট্রির মোটামুটি শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ, আর ইভেন কেমিস্ট্রির চ্যাপ্টার বাদ থাকবে তিনটা তিনটা করে, তাই মোটামুটি আমাদের কেমিস্ট্রি সিলেবাসই শেষ, ঠিক আছে। আর বায়োলজি মোটামুটি আমাদের মনে হয় এই সপ্তাহে গেলে পারে জুওলজির মনে হয় আর দুইটা চ্যাপ্টার বাদ থাকবে,
শর্ট সিলেবাসের বাইরের, আর বোটানির মনে হয় আরও 2-3টা চ্যাপ্টার বাদ আছে আর কি। তো নিয়ত নিচ্ছি মোটামুটি যে এই মাসের ভেতরে বা সামনে মাসের প্রথম সপ্তাহের ভিতরে আমাদের শর্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, মানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আর কি। তো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো শেষ হইলে তখন মোটামুটি পোলাপান ইজি হয়ে যাবে, কারণ তখন তো শর্ট সিলেবাসের পড়া শুরু হবে, তখন ওগুলো তো পড়া জিনিস, ঠিক আছে। ক্লাস নিতেও সুবিধা হবে, ক্লাস করতেও সুবিধা হবে, প্লাস কী হবে আলটিমেটলি তোমরা খুব ইজিলি পড়তে পারবা, দেখবা যে পড়তে টাইমই লাগতেছে না। ওই টাইমে আমরা ইংলিশগুলো নিয়মিত পড়বো, ঠিক আছে, ওই টাইমে ইংলিশগুলো নিয়মিত পড়বো, বিশেষ করে মুখস্থবিদ্যার পাঠগুলো, সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, ঠিক আছে। তো প্যারা নিও না, টেনশন করার কিছু নাই, শেষ করব। সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, গ্রুপ ভার, প্রিপোজিশন যা আছে সব আমরা শেষ করব, ঠিক আছে, একদম ফার্স্ট টু লাস্ট শেষ করব। আর জিকে ইংলিশের ক্লাস আসবে, আমি চাচ্ছি, এখন জিকে ইংলিশের ক্লাস নিচ্ছি না এজন্য, কারণ আমার চাচ্ছি যে সামনের মাসের প্রথম সপ্তাহের ভিতরে যেন শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো শেষ হয়ে যায়। দেন কী করব, দেন সর্বপ্রথম কাজ থাকবে যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর উপরে পরীক্ষা নেওয়া, ঠিক আছে। মানে যেমন বায়োলজিতে শর্ট সিলেবাসের বাইরে 5-6টা যে চ্যাপ্টার আছে, সেই 5-6টা চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা হবে, কেমিস্ট্রির শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলোর উপর একটা পরীক্ষা হবে, এভাবে পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে দেখবা যে শর্ট সিলেবাস শেষ করার পরে তখন পুরা মজা হবা, প্লাস তারপরে দেখবা যে পড়াও ঘোরার গতিতে আগাবে, ঠিক আছে। মানে তখন টাইম লাগবে না আর কি, টাইম লাগবে না মানে কি, টাইম এখনও লাগে না, কিন্তু তোমরা ওই যে বললাম শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার পড়তে আসছে, এই জন্য আমি জানি অনেকের ক্ষেত্রে বোরিং লাগে, ঠিক আছে, বা পড়তে গেলে মনে হয় যে অনেকক্ষণ যাবত পড়তেছে, ঠিক আছে। তো তখন দেখবা যে টাইম লাগবে না, পড়তে টাইম লাগবে না, আলটিমেটলি দেখবা ইজিলি পড়া হবে, ভালো লাগবে আর কি। এই তো, ওকে, তো সমস্যা নাই। আর কালকে তো এই চ্যাপ্টারও পরীক্ষা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর আর দেখি যদি পারি তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টারের উপর, এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে টেলিগ্রামে তোমাদের দিব, কি বলে, টেলিগ্রামে পুল দিব, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, সাদিয়া বলতেছে যে বায়োলজি আউট চ্যাপ্টার 10টা, কেমিস্ট্রি 2টা, ফিজিক্স 7টা। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, সমস্যা নাই, সব শেষ হবে। দেখো ফিজিক্স না, আমি তোমাকে বলি, দেখো ফিজিক্স আমি এই সপ্তাহে একটা রাখছি, সেটা হলো যে ভৌত জগত পরিমাপ। দেখো ভৌত জগত পরিমাপ যদি শেষ হয় তাহলে আমাদের ফিজিক্সের মোটামুটি ফার্স্ট পেপারে 3টা শেষ, ভৌত জগৎ পরিমাপ, ভেক্টর এবং গতিবিদ্যা, ঠিক আছে। আর সেকেন্ড পেপার স্থির তড়িৎ চলতড়িৎ আমাদের শেষ, শুধু তাপগতিবিদ্যাটা যদি পড়াই তাহলে দেখো যে ফিজিক্সের যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মাদার চ্যাপ্টার যেগুলোকে বলা হয়, ঠিক আছে, মাদার 3টা চ্যাপ্টার আমাদের শেষ, ঠিক আছে। এরপরে চ্যাপ্টারগুলো আমদুদের মতো পড়তে পারবা। আর যেটা বলতে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে যেগুলো টম্বকের চ্যাপ্টার যেগুলো আছে শর্ট সিলেবাসের বাইরে, ওইগুলা মনে করো যে শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে ওইগুলো মনে করো যে ইজিলি পড়তে পারবা। ফিজিক্স নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, ফিজিক্স শর্ট সিলেবাসের বাইরে যাই থাক শেষ করা যাবে। তোমাকে যদি ফিজিক্স শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, যেটা তুমি জীবনে কখনো পড়োই নাই, ওই চ্যাপ্টারও যদি তোমাকে 2টা চ্যাপ্টার একসাথে পড়ায় দেওয়া যায় তাও তুমি নিতে পারবা। ফিজিক্স বেশি কিছু নাই তো ভাইয়া, সমস্যা নেই, বুঝছো। প্যারা হয় তোমার হলো কেমিস্ট্রি, কেমিস্ট্রি তোমার আমাদের শেষ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো, তো এখন বায়োলজিগুলো একটু শেষ করা লাগবে আমাদের দ্রুত, ঠিক আছে। তারপরে মোটামুটি দেখবা যে পুরা মজা হবা, ঠিক আছে, অনেক মজা হবা। আর আমাদের মোটামুটি আমি ট্রাই করবো যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোকে কয়েকদিন পর পরই রিভাইজ করানোর, ঠিক আছে, কারণ এগুলো যেহেতু তোমরা সারা জীবন মানে সারা বছর পড়ো নাই, তো এগুলো পড়াবান কী করে, যেগুলো সারা বছর পড়ে না ওগুলো ভুলা যায়, মানে ভুলা যায় মানে কি, মানে মনে রাখতে পারে না, পরে ঠিক মনে রাখতে পারে না, ঠিক আছে। তো প্যারা নিও না, পড়তে থাকো। আচ্ছা বলছো যে ভাইয়া ক্লাস শেষে ইনবক্সে চেক করো, ওকে সমস্যা নাই, প্রবলেম থাকলে ইনবক্সে দিও। আচ্ছা ঠিক আছে, তো আশা করি আর কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আজকে ক্লাস এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।